স্যার ঠিক দেখা আছে, যাচ্ছে। হয়েছে। স্যার এখন হচ্ছে। আচ্ছা, আপনারা আমাকে বলেন এই যে দাগটা দিলাম এটা ছোট না বড়? এটা একটা ছোট দাগ না বড় দাগ? স্যার কম্পেয়ার টু হোয়াট? হ্যাঁ, মানে কোন মানে কি সাথে কম্পেয়ার করে ছোট না বড়? স্যার আরেকটা দাগ দেন, তারপরে তো বুঝতে পারবো এটা ছোট না বড়। এখানে তো দাদাকে একটা এতক্ষণে লাইনে আসছে, এতক্ষণে লাইনে আসছে। আরেকটা আরেকটা দাগ দিতে হবে। এই ঢুমঢুম আওয়াজ হয় কার? মাইকগুলি বন্ধ রাখেন প্লিজ। আমি প্রশ্ন করলে জবাব দিয়ে আর মাইক খুলেন সবাই। নাসরিন মাইক বন্ধ রাখেন, নাসরিন আপা মাইকটা বন্ধ রাখেন। আর কার মাইক খোলা? রশিদ ভাই মাইক বন্ধ রাখেন, রশিদ ভাই দয়া করে মাইকটা বন্ধ রাখেন। রশিদ ভাই মাইকটা বন্ধ রাখেন। আচ্ছা, কথা বলার সময় মাইকটা খুলে কথা বলবেন, আবার বন্ধ করে দিবেন। এই দাগটা ছোট না বড়? কে জানি বললো যে হ্যাঁ স্যার আরেকটা দাগ দিবেন। এইটা যদি দেই তাহলে এটা ছোট, আর এই দাগটা যদি দেই তাহলে এটা বড়। তার মানে কম্পেয়ার করতে হবে। আজকে আমরা যে যে কয়েকজন এখানে বসে আছি, এরা আজকে ডিসেম্বরের 10 তারিখে 2020 সালের কোথায় আছে যদি আমি না জানি, তাইলে 36টা ক্লাসের পরে আজকে একজন পেয়েছে 10। 36টা ক্লাস চলতে চলতে এগুলির মাঝখানের পরীক্ষা বাদই দিলাম, একেবারে বাদই দিলাম, অনেক পরীক্ষা হবে সেগুলি বাদ দিলাম। 36টা ক্লাস শেষে যদি যে কোনো জায়গায় একটা যে কোনো বিসিএস, যে কোনো মডেল টেস্ট, যে কোনো গাইডের মডেল টেস্ট, কোনো প্রতিষ্ঠানের অনলাইনে বা অফলাইনে গিয়ে মডেল টেস্ট দিয়ে যখন সে 20টা গ্রামারের কোয়েশ্চেনের মধ্যে 25টাই ধরি, 25টা হিসেবে ধরি, পার্সেন্টেজ ধরলেই হবে। আজকে 25টার মধ্যে সে যেহেতু 10 পেল, এরপরে 25টা গ্রামারের কোয়েশ্চেনে যে কোনো মনে করেন 10টা মডেল টেস্ট সে দিছে, কোনোটাতেই তার 25-এর মধ্যে 16-র নিচে আসে নাই, কোনোটাতেই কারোর 18-র নিচে আসে নাই 25-এর মধ্যে, কোনোটাতেই কারোর 20-এর নিচে আসে নাই, কোনোটাতেই কারোর 22-23-এর নিচে আসে না। এই এ ব্যক্তি, বি ব্যক্তি, সি ব্যক্তি, ডি ব্যক্তি। তাহলে বুঝতে হবে যে 3 মাস কোচিং করাতে আমার ডেভেলপমেন্ট এইটা, এটা আমার ডেভেলপমেন্ট। এই জন্য আজকে রেকর্ডটা আমি রাখলাম। এই যে আমি রেখে দিছি রেকর্ড, এটা থাকবে, এটা গুগলের ভিতরেই আছে, গুগল ফর্মে রেকর্ড সবসময় থেকে যাবে। তাইলে আমি বলতে পারবো এই দেখো বাবা, বলে স্যার কি শিখলাম, এরাই এবারে প্রশ্ন করবে স্যার 3 মাসে কি শিখলাম, মনে তো হয় কিছু শিখি নাই, এমন লোক বহুত আছে বলে। তখন আমি বুঝাই দিই তুমি এই জায়গায় ছিলা, এই দেখো এই জায়গায় আসছো। এটা আজকের থেকে প্রায় 20 বছর আগে আমি একটা মতিঝিলে একটা কোম্পানিতে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিতাম। তো ওদের কোর্সটা 2 মাসের কোর্স শেষ হয়ে যাওয়ার পরে আমার তখন বয়স খুব বাচ্চা বাচ্চা বয়স ছিল, বয়স কত 24 বছর বয়স, 25 বছর বয়স ছিল। তখন আমাকে তারা সুন্দর মতো তাদের কোর্সটা আমি শেষ করছি, কোনো ক্লাস মিস দেই নাই, এই করি নাই, কিচ্ছু নাই, সুন্দর মতো। তবে ওরা খুব বয়স্ক বয়স্ক, এখন আমার যে বয়স বা তার চেয়েও বেশি বয়স্ক 55-60 বছর বয়সের লোকেরা, বিদেশি ফার্ম, বাংলাদেশি ফার্ম বিদেশি কাজ করে। তো ওদের আমি প্রায় 20-25 জন অফিসারদেরকেও টপ প্রয়োজনীয় অফিসারকে আমি ট্রেন আপ করছিলাম। এরকম আমি বহু জায়গায় কাজ করছি, বহু ব্যাংকে কাজ করছি। তো যাই হোক, তো ওদের ট্রেন আপ করার পর ওরা আমাকে একটা রেস্টুরেন্টে, যেদিন বিদায় অনুষ্ঠান, ওই কোম্পানি আমাকে বিদায় দিচ্ছিল, মানে ফেয়ারওয়েল অনুষ্ঠান, সার্টিফিকেট গিভিং ফেয়ার অনুষ্ঠান, ওরা একটা চাইনিজে এই অনুষ্ঠানটা করছিল রাতের বেলা। ওইখানের 2 ভদ্রলোক এক পাশাপাশি বসা ছিল, বক্তৃতা রাখতে গিয়ে সবাই একটু একটু করে বক্তৃতা রাখতেছে, আমি সবার শেষে রাখছি ফাইনাল বিদায় অনুষ্ঠানে। তো 2 ভদ্রলোক পাশাপাশি বসেছিল টেবিলের, ওরা দুইজনই এক ধরনের কথা বললো, হ্যাঁ ওরকম কিছু আমরা আগেও জানতাম। ওই দিন থেকে আমার শিক্ষা হয়েছে, আমি কাউরে ইয়া না দিয়ে, কি জানি বলে, প্রথম দিনকার যেই কোর্সই করার প্রথম দিনকার আমি রেকর্ড রাখি, যাতে আমি বলে দিতে পারি 3 মাস পরে আমি তোমার এই জায়গায় আনছি দেখো। এটা হচ্ছে 1 নম্বর কারণ।
2 নম্বর কারণ হচ্ছে একটা এই স্ট্যান্ডার্ডে পরীক্ষা দিয়ে আপনি আপনি নিজেও বুঝলেন আমাকে কোথায় কত দূর যেতে হবে, আমার রাস্তাটা কত দূর। 3 নম্বর কারণ হচ্ছে আজকে এই প্রশ্নটা অ্যানালাইসিস করার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাই দিব যে তোমাকে কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে। 4 নম্বর কারণ হচ্ছে আপনি আমরা আপনাকে কিভাবে এখানে ট্রেন্ড আপ করব, আমাদেরকে আপনি ওজন করতে পারবেন, আমাদেরকে আপনাকে ট্রেনিং দেওয়ার মতো বা ট্রেনিং দেওয়ার মতো এই পিসিএস প্রস্তুতির জন্য আমরা কি স্ট্যান্ডার্ডের যোগ্যতা রাখি সেটা আপনি বুঝবেন। এই 4টা কারণ হচ্ছে এই পরীক্ষাটা নেওয়া। নাম্বার 1, আপনি কোথায় আছেন আমি রেকর্ড রাখার জন্য আজকে। নাম্বার 2, আপনি যাতে বুঝেন যে আপনি কোথায় আছেন, অ্যাকচুয়ালি কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ চেষ্টা, কত দূর আপনাকে যেতে হবে। নাম্বার 3, এই কোয়েশ্চেনটা আলোচনা করার মাধ্যমে আমি আপনাকে বুঝাবো কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে। নাম্বার 4, আমাদের জাত আপনি চিনবেন এটার মাধ্যমে যে আমরা কিভাবে পড়াই। এইটাই আমাদের কাজ। আসেন দেখি আমরা কাজে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছিল আমাদের প্রথম কোয়েশ্চেনটা। She was the third dash on this prize. এটা কি দিয়েছেন আমাকে বলেন তো দেখি। আচ্ছা, বলার দরকার নেই, তাহলে মাইক খোলা লাগবে। মনে রাখবেন এখানে রিলেটিভ প্রনাউন চাইছে। এটা কি হু হবে, না হুম হবে, না হুইচ হবে, না কোন। হু প্লাস ভার্ব হয়, হোম প্লাস নাউন অথবা প্রনাউন আসে। যদি পরের শব্দটা ভার্ব হয়, পরের শব্দটা যদি ভার্ব হয় তাইলে হবে হু। পরের শব্দটা যদি নাউন অথবা প্রনাউন হয় তাইলে হবে হোম। যদি তার আগের শব্দটা ব্যক্তি হয়, পার্সন হয়, তাইলে রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট যদি পার্সন হয়, অ্যান্টিসিডেন্ট মানে যেই পার্সনটার জন্য রিলেটিভ প্রনাউনটা আসছে। এখন এতটুকুই বলবো, এর চেয়ে বেশি বলবো না, কারণ রিলেটিভ প্রনাউন পড়ানোর ক্লাস নয় এটা। যারা রিলেটিভ প্রনাউন চিনেন তারা বুঝে যাবেন। আর এখন থেকে যতটুকু বোঝাতে দরকার বুঝবেন, যখন আমরা রিলেটিভ প্রনাউন ক্লাসে যাব তখন তো বিস্তারিত 2 ঘন্টাই পড়ানো হবে। রিলেটিভ প্রনাউনটা বাক্যে যাকে মিন করে এটাকে তার অ্যান্টিসিডেন্ট বলা হয়। এই পার্সন যদি অ্যান্টিসিডেন্ট হয়, ব্যক্তি যদি হয়, তার রিলেটিভ প্রনাউন হয় হু অথবা হোম। আর রিলেটিভ প্রনাউন যদি থিং হয়, বস্তু হয়, তাহলে রিলেটিভ প্রনাউনটা হয় হুইচ প্লাস ভার্ব। আবার নাউন অথবা প্রনাউনের আগেও হুইচ হয়। এনে ট্রিকি খুব, কারণ অবজেক্ট ফর্ম সাবজেক্ট ফর্ম দুইটার জন্যই হু। হু হচ্ছে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হচ্ছে হোম। যেমন আই হচ্ছে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হচ্ছে মি। উই হচ্ছে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হচ্ছে আস। এরকমই হু হচ্ছে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হবে হোম। তাহলে পরে যদি ভার্ব থাকে তারপরে হবে সাবজেক্ট ফর্ম, কারণ সাবজেক্টের পরে ভার্ব বসে। আর পরে যদি নাউন অথবা প্রনাউন থাকে তাহলে হবে অবজেক্ট ফর্ম হোম। বস্তুর বেলা হুইচের পরে ভার্ব থাকলেও হুইচ, আবার হুইচের পরে এটা হুইচের পরে নাউন অথবা প্রনাউন থাকলেও হুইচ হবে। কারণ হুইচের সাবজেক্ট ফর্ম যা, অবজেক্ট ফর্ম যা। যেমন ইউর সাবজেক্ট ফর্ম যা, ইউর অবজেক্ট ফর্ম তা। ইটের সাবজেক্ট ফর্ম যা, ইটের অবজেক্ট ফর্ম তা। ঠিক তেমনি হুইচের বেলাও তা। তাইলে এখানে যেহেতু ব্যক্তি আছে, হুইচ হবে না। এখন আসো দেখি, হু অথবা হোমের মধ্যে ভার্ব আছে না? ভার্ব তো আছে। তাহলে যেহেতু ভার্ব আছে তাহলে কি হবে? যেহেতু ভার্ব আসে তাহলে হবে কি? হু হবে। হু হওয়ার কথা, এইটাও বাদ হয়ে গেল, কারণ এটার পরে ভার্ব আছে, নাউন অথবা প্রনাউন নাই, তাইলে হু পরে। কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যান্টিসিডেন্টের আগে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, আরো জিনিস আছে, সুপারলেটিভ থাকতে পারে, সাম থাকতে পারে, তারপর অন্যান্য আরো শব্দ আছে, এগুলো এখন বলতে যাচ্ছি না। অ্যান্টিসিডেন্টের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, অনলি থাকে, হ্যাঁ এরকম অ্যাডজেক্টিভ থাকে, অথবা
কোনো সুপারলেটিভ ফর্ম থাকে বা অর্ডিনাল নাম্বার, এটা হচ্ছে থার্ড, থ্রি অফ দ্য থার্ড অর্ডিনাল ডিগ্রি, অর্ডিনাল নাম্বার আছে, এই অ্যান্টিসিডেন্টের আগে যদি সুপারলেটিভ ফর্ম অথবা অর্ডিনাল অথবা ইয়াংগেস্ট অথবা এল্ডেস্ট, এল্ডেস্ট গার্ল, ইয়াংগেস্ট গার্ল, তারপরে হচ্ছে এরকম অ্যান্টিসিডেন্টের আগে যদি কোনো এই ধরনের জিনিস থাকে, তাহলে ওই অ্যান্টিসিডেন্ট ব্যক্তি হোক বস্তু হোক তার জন্য রিলেটিভ প্রনাউন হবে সবসময় দ্যাট। শুধু যদি গার্ল থাকতো, এটা না থাকতো, তাইলে হু হইতো। যেহেতু অ্যান্টিসিডেন্টের আগে যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম ধরনের জিনিস থাকে, তাহলে ওই অ্যান্টিসিডেন্ট ওই পার্সনের জন্য রিলেটিভ প্রনাউন হবে সবসময় দ্যাট, হু হবে না, হু হবে না। স্যার অ্যান্টিসিডেন্টটা কি একটু বলবেন? অ্যান্টিসিডেন্ট, শুনিনি। অ্যান্টিসিডেন্ট হচ্ছে রিলেটিভ প্রনাউন যাকে মিন করে। আমি বলি শি আচ্ছা। ইজ দ্য গার্ল হু ওয়ান দ্য প্রাইজ, এখানে হলো হু বসাইলাম, এই হু দ্বারা কাকে বোঝাচ্ছে? মেয়েটাকে বোঝাচ্ছে না? যেই ওই নাউনের সি হচ্ছে তার মানে অ্যান্টিসিডেন্ট। না, শি ওয়াজ দ্য গার্ল, শি ব্যাপার আলাদা, এটা এখন ওদিকে যাওয়ার দরকার নেই। এই হোটা দ্বারা আচ্ছা। কাকে বোঝাচ্ছে? গার্লটাকে বোঝাচ্ছে। এই হোটা দ্বারা হুম। কাকে বোঝাচ্ছে? দিস ইজ দ্য ম্যান হু কেম হিয়ার, হু কেম হিয়ার, দিস ইজ দ্য ম্যান, এগুলা লিখে আসলাম না? এই হু দ্বারা কাকে বোঝাচ্ছে? লোকটাকে বোঝাচ্ছে না? রিলেটিভ জি স্যার। প্রনাউন দ্বারা যেই যেই পার্সনটাকে বোঝায়, রিলেটিভ প্রনাউন দ্বারা যেই পার্সনটাকে বোঝায়, সেই পার্সনটা হচ্ছে রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট। এ এন টি ই মানে অ্যান্টি মানে পূর্ববর্তী, পূর্ববর্তী জিনিস অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্টকে বলা হয়, এই রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট হচ্ছে মেন। এই ম্যানের আগে যদি থার্ড, ফোর্থ, ফিফথ এই ধরনের জিনিস থাকে, তাহলে ওই রিলেটিভ প্রনাউনের জন্য হু হবে না, কি হবে? দ্যাট হবে। তাহলে দ্যাট। উত্তর ছিল দ্যাট, তাহলে উত্তর ছিল দ্যাট, উত্তর ছিল এগুলি। আপনারা যদি আরেকবার এগুলি দেখতে চান, আমার কাছে আপনি মনোযোগের কথা শুনেন, এর ভিডিও আমার কাছে থাকে, যে রেকর্ড চলতেছে, কিন্তু কথা কিন্তু রেকর্ড হচ্ছে, আমার কাছে ভিডিও থেকে যায়। অতএব আপনার পুরো ক্লাসের প্রত্যেকটা ক্লাসের ভিডিও গোছানো থাকে, সুন্দর মতো ভিডিও দেওয়া থাকে, আমরা সুন্দর রেকর্ডেড ভিডিও থাকে, মজবুত ভিডিও, এবং সুন্দর মতো আপনি ক্লাসটা যতবার চান অতবার দেখতে পারবেন। আমরা কোনো কাটাকাটি করি না, যা বলি, কারণ যদি একটু বকাও দেই, একটু হাসাহাসি করছি ক্লাসের মধ্যে, সব রেকর্ডেড থাকে, অসুবিধা নেই। আসেন দেখি পরেরটাতে যাই আমরা। হোয়াট ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দে স ইচ আদার? দে স ইচ আদার, অ্যাটলিস্ট 10টা গাইডের মধ্যে 8টা গাইডে এটা ভুল দেওয়া থাকে। দে স ইচ আদার, বেশিরভাগ গাইডে লেখা থাকে দে আর সিন, বা মনে রাখবা এটাকে বলা হয় রিসিপ্রোকাল প্রোনাউন। ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার, অথবা ইচ আদার, অথবা ইচ আদার, ওয়ান অ্যানাদার অথবা ইচ আদার, এগুলিকে বলা হয় রেসিপ্রোকাল প্রনাউন। ইচ আদার হয় দুইজনের জন্য, ওয়ান অ্যানাদার হয় একে অপর, একের দুইজনের বেশির জন্য। আচ্ছা, তাহলে এই ধরনের রেসিপ্রোকাল প্রনাউন দিয়ে, এই দুইটাই রেসিপ্রোকাল প্রনাউন, এই রেসিপ্রোকাল প্রনাউন যদি বাক্যের মধ্যে থাকে, আমরা পেসিভ করার সময়, পেসিভের চ্যাপ্টার যখন পড়বো তখন পাবো। মনে রাখবা বিসিএস এর একটা কোশ্চেন পেসিভ থেকে আসবেই, একটা কোশ্চেন মিনিমাম একটা কোশ্চেন পেসিভ থেকে আসবেই। তাইলে মনে রাখবো ওইখানে একটা রুল আছে যে ওয়ান অ্যানাদার ইচ আদার ওলা বাক্যের পেসিভ হয় না, করলেও একই থাকে, কারণ এটাই সামনে আসছে। দে দ্বারা তো তাদের কি বোঝাচ্ছে? রিফ্লেক্সিভ প্রনাউনের মতন। তবে যদি পেসিভ করাই হয়, তাইলে আমাকে বলতে হবে ইচ ওয়াজ সিন বাই দ্য আদার। দি আদার মানে প্রত্যেককে দেখা হয়েছিল, বাই দ্য আদার। দে আর সিন বাই ইচ আদার, এটা অনেক জায়গায় কিন্তু দেয়া আছে, এটা কিন্তু ভুল। আবারও শোনো, এটা অনেক জায়গায় দেয়া আছে, এটা ভুল। ইচ আদার ওয়াজ সিন বাই দেম, এটাও ভুল। ইচ আদার রিসিপ্রোকাল প্রনাউন কখনো বাক্যের সাবজেক্ট হয় না। ইচ অফ দেম ওয়াজ সিন বাই আদার, এটা হয়ে গেছে, তবে এখানে একটু ভুল রেখা দেওয়া হয়েছে, দিটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। দি আদার মানে আরো একজন, অন্য একজন, মানে সরি অপরজন, শেষেরটা। আমাকে দুইটা বই তুমি দেখাইছো, দুইটা বইয়ের মধ্যে একটা বই আমাকে দেখাইছো, আমি বললাম শো মি দা আদার,
show me the other, আমার বাকিটা দেখো। বাকিটা মনে রাখবা, আমরা যখন ডিটারমিনার পড়বো, এই যে আগামী ক্লাসেই পড়বো, আগামী ক্লাসের পরের ক্লাসে, আগামী ক্লাসে ডাউন হবে, পরের ক্লাসে ডিটারমিনার হবে। আমরা যখন আদারের ব্যবহার পড়ব তখন আমরা দেখব যে দি আদার দ্বারা বোঝা যায় শেষের একটা, বাকিটা। এটা বাংলা হচ্ছে বাকি, বাকিটা, বাকিটা। তাইলে দুইজন ব্যক্তি আছে, একজন আরেকজনকে দেখছে, তো এ চলে আসলে এ বাকি রইল না, এরকম। তাহলে এই জন্য শেষেরটা যেটা বাকি থাকে এটার আগে দি দিতেই হবে। তাহলে দুইজনের মধ্যে একজন দেখলো বাকি একজনকে, তাহলে বাকি যেহেতু আছে, শেষেরটা, বাকিটা বা শেষেরটা। আমাকে 5টা পেন্সিলের মধ্যে তুমি দেওয়ার কথা, আমাকে আমাকে তুমি 4টা পেন্সিল দিলা, আমি বললাম যে বাকিটা দাও, গিভ মি দা আদার। গিভ মি আদার বলা যাবে না, বলতে হবে গিভ মি দা আদার। অতএব বাকিটা বোঝানোর জন্য দি লাগবে, অতএব এখানে ডিটারমিনারে ভুল ব্যবহার দেওয়া হয়েছে। এই জন্য এটা রিসিপ্রোকাল প্রনাউন বাক্যের সাবজেক্ট হয় না, আর এটা তো আগেই না করলাম। আর এখানে হচ্ছে ডিটারমিনেন্টটা উঠাই দিছে, আর এইটা হইলে হইতে পারে যদি এই বাক্যের, আমি আবারও বলি, রিসিপ্রোকাল প্রনাউন ওয়ালা বাক্যের সাধারণত পেসিভটা আমরা করতে যাই না। যদি করো তাহলে এই বাক্যটা শুদ্ধ বাক্য হবে এইটা, ইচ ওয়াজ সিন বাই দ্য আদার। প্রত্যেকেই একে অপরকে দেখছে। মানে কুয়াশার মধ্যে আমরা দুইজন দুই দিক থেকে আসতেছিলাম, দেখতে পারতেছিলাম না, হঠাৎ করে তোমার আমি একটু হালকা হালকা দেখতেছি, তুমি আমার হালকা হালকা দেখতেছো দূর থেকে। তাহলে ইচ ওয়াজ সিন বাই দা আদার, দিটা লাগতেই হবে, দি না হলে ভুল হবে। তাহলে উত্তর হচ্ছে ডি, শুদ্ধ উত্তর হচ্ছে, শুদ্ধ উত্তর হচ্ছে ডি। এবার আসে দেখি পরেরটাতে। অফ দ্য থ্রি সিস্টার্স হু ডু ইউ থিঙ্ক ইজ দ্য প্রিটিয়েস্ট? তিনজন বোনের মধ্যে কাকে তুমি সবচেয়ে সুন্দরী মনে করো? তিনজন বোনের মধ্যে কাকে তুমি সবচেয়ে সুন্দরী মনে করো? ভালোভাবে শোনো, এইখানে একটা রিলেটিভ প্রনাউন লাগবে। এখন সিস্টার্স এর জন্য কি হবে? আমি যদি বলি তুমি কাকে পছন্দ করেছিলে, কাকে ইংরেজি হচ্ছে হোম। হোম ডিড ইউ চুজ, কাকে তুমি পছন্দ করেছিলে মানে বাছাই করেছিলে, হোম ডিড ইউ চুজ। কাকে তুমি সমর্থন করেছিলে, হোম ডিড ইউ সাপোর্ট। তবে স্মার্ট ইংলিশে, মুখের কথায়, স্পোকেন ইংলিশে আমরা হোমের জায়গায় অনেক সময় হু বলি। হু ডিড ইউ সাপোর্ট, তুমি কাকে সমর্থন করেছিলে। তুমি কার সাথে থাকো, হোম ডু ইউ লিভ উইথ অথবা হু ডু ইউ লিভ উইথ। তাহলে এই সিস্টার্স এর জন্য কি হু তো হচ্ছে না, কাকে, হোম, এটা হতে পারে, হু এবার হতে পারে। তবে একটা কথা মনে রাখবা, এগুলো খুব ট্রিকি জিনিস, এই জন্য এইভাবে সেট করা হয়েছে। মনে রাখবা, যখন কোনো গ্রুপের মধ্যে থেকে একজনকে বাঁচতে হবে, ভালোভাবে শোনো, কোনো গ্রুপ থেকে, এক গ্রুপে অনেকগুলো, তিন বোন এক গ্রুপ, কোন গ্রুপ থেকে যদি একজনকে বাঁচতে হয়, তার রিলেটিভ প্রনাউন, ব্যক্তি হোক বস্তু, খুব খুব আনকমন কথা, খুব আনকমন, তার রিলেটিভ প্রনাউন সবসময় হুইচ হয়। ব্যক্তি হোক বস্তু হোক। এই 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 বাড়িতে 4টা রুম আছে, কোন রুমটাকে তোমার পছন্দ হয়? এই ফ্ল্যাটে 4টা রুম আছে, তুমি কোন রুমে থাকবা বলো, কোন বেডরুমটা তুমি নিবা? হুইচ বেডরুম ডু ইউ লাইক, হুইচ ওয়ান ডু ইউ লাইক। আর যদি বলি আমারও আমার অফিসে 3জন পিয়ন আছে, 3জন পিয়নই আছে, তুমি তোমার অফিসে যদি পিয়ন নাই, তুমি একজন নিতে পারো। হুইচ ডু ইউ লাইক, হোম ডু ইউ লাইক বললে ভুল হবে। একদম মুখের মধ্যে মনে হয় বললে যে এটা ভুল বলতেছি, মুখের মধ্যে এরকম মনে হয়, অনেকেই শুনলে বলবে এটা ভুল, আসলে এটা ভুল নয়, এটা শুদ্ধ। একদম আনকমন কথা। মনে রাখবা, ব্যক্তির জন্য হুইচ হবে যদি গ্রুপ থেকে একজনকে বাঁচতে হয়। যদি গ্রুপ থেকে একটাকে বাঁচতে হয়, ব্যক্তি হোক বস্তু হোক, সবার রিলেটিভ প্রনাউন হবে হুইচ। যদি গ্রুপ থেকে বাঁচতে হয়, তাহলে ব্যক্তির গ্রুপ হোক আর বস্তুর গ্রুপ হোক, সবার রিলেটিভ প্রনাউন হবে হুইচ। তাহলে উত্তর হচ্ছে, আমি আবার বলি, তাহলে উত্তর হচ্ছে ডি। উত্তর হচ্ছে ডি। Which one is the correct sentence?
এটা হচ্ছে কম্পারেটিভ থেকে, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কম্পারেটিভ থেকে প্রশ্ন হয়। কম্পারিশন লিখি, কম্পারিজন, কম্পারিজন থেকে আসছে, ডিগ্রি আর কি। I have twice more friends than you on Facebook. কম্পারিজন জানা না থাকলে কোম্পানির সম্বন্ধে আমাদের ওই যে আপনাদেরকে আপনি ওরিয়েন্টেশন ক্লাসে দেখাইছি কম্পারিজনের কত কিছু পড়াইতে হয়, এইটা বলছি। ওইখানে লেখা ছিল মাল্টিপল কম্পারিজন, ওইখানে লেখা ছিল মাল্টিপল কম্পারিজন থেকে এটা দেওয়া হয়েছে। আমি একটু আপনাদের সাথে যদি এটা শেয়ার করি, আমি একটু আপনাদেরকে ফাইলটা দেখাই, যেটা আপনাদেরকে দেখাইছিলাম গতদিন। এইটা আমি আপনাদেরকে তখন দেখাইছিলাম। কম্পারিজন কোথায়? এখানে ছিল কম্পারিজন। ইয়েস, ডিগ্রি এন্ড কম্পারিজন। ডিগ্রি এন্ড কম্পারিজন কত নম্বরে ছিল? এই যে ডিগ্রি কোন ছিল 17 নম্বরে। 17 নম্বরে আমি বলছিলাম যে এইটার দিকে তাকান, এইটা ডিগ্রি এন্ড কম্পারিজনে আমি আপনাদেরকে গতদিন ওরিয়েন্টেশন এটা দেখাইছিলাম। এই প্রশ্নটা আসছে এটা থেকে, মাল্টিপল কম্পারিজন। এটা থেকে প্রশ্ন হয়, প্রচুর চাকরি পরীক্ষা প্রশ্ন আসছে ইলজিক্যাল কম্পারিশন থেকে, প্রচুর প্রশ্ন আসছে, সবগুলি থেকে আসছে। ডাবল কম্পারেটিভ দিয়ে প্রায় প্রশ্ন আসে, অ্যাবসলিউট কম্পারিশন প্রায় প্রশ্ন আসে। এগুলো খুব হট কেক প্রশ্নের জন্য। আমি প্রচুর প্রশ্ন, বিগত সালের প্রশ্ন যখন আলোচনা করব তখন দেখবেন যে প্রচুর এগুলি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে প্রশ্নটা আসছে। সো যেটা বলতেছিলাম, এটা বন্ধ করে দেওয়া ঠিক হয়নি, রাখা উচিত না, আছে, হ্যাঁ থাক। আচ্ছা, তাইলে মনে রাখবেন এটাকে বলে মাল্টিপল কম্পারিশন। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। রহিম তার বন্ধুর চেয়ে 3 গুণ টাকা উপার্জন করে। এই 3 গুণ, 4 গুণ, 5 গুণ, এইগুলো বোঝানোর জন্য বলে মাল্টিপল, মানে গুণিতকের কম্পারিজন। আমার তোমার চেয়ে দ্বিগুণ বন্ধু আছে, একটা ভুল করে ফেলেছি, এটা আমার তোমার চেয়ে দ্বিগুণ বন্ধু আছে। তাহলে দ্বিগুণ বোঝানোর জন্য সবসময় রাখতে হবে টুয়াইস সবগুলোতে আছে। মাল্টিপল কম্পারিজন কখনো মোর মার্কা কথা হয় না, এটা আনইকুয়াল কম্পারিজন, মোর দেন হবে না। আমরা দুই রকমের কম্পারিশন, একটা পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ। পজিটিভের ফর্মুলা হচ্ছে এস প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস এস, আর কম্পারেটিভের ফর্মুলা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সাথে ই আর মোরওয়ালা হয়, তারপর দেন দিয়ে করতে হয়। আমি লিখতেছি না, লিখতে সময় লাগবে। মাল্টিপল কম্পারিজন কখনো কম্পারেটিভের স্ট্রাকচারে হয় না, পজিটিভের স্ট্রাকচারে এজ বলা হয়, এই জন্য এজ। তাহলে আই হ্যাভ টুয়াইস ফ্রেন্ডস, যেহেতু সংখ্যাবাচক জিনিস মেনি বলতে হবে, এজ ইউ তোমার সাথে অন ফেসবুক, ফেসবুকে তোমার চাইতে আমার দ্বিগুণ বন্ধু আছে, তাহলে কি বলতে হবে? আই হ্যাভ টুয়াইস এজ মেনি ফ্রেন্ডস এজ ইউ অন ফেসবুক। এজ মেনি ফ্রেন্ডস, তুমি, যেহেতু এটা সাবজেক্ট ফর্ম, এটাও সাবজেক্ট ফর্ম হবে। ওইটা যেটা যেরকম হয় এটা এরকম হয়, ওইটা সাবজেক্ট ফর্ম, এটা পজিটিভ ফর্ম হবে না কখনো। ওইটা সাবজেক্ট ফর্ম, এটাও সাবজেক্ট ফর্ম থাকবে। যেমন এটা তো পজিটিভ ফর্ম করে এখানে ভুলটা নতুন করে তৈরি করে দিছি, এই জন্য এটা হবে না, এটাও হবে না। এইটা ঠিক আছে, কিন্তু এখানে আমরা মোর লাগাই এটা নষ্ট করে দিছি, তাহলে এটা হবে আই হ্যাভ টুয়াইস অ্যাজ মেনি ফ্রেন্ডস অ্যাজ ইউ অন ফেসবুক। যেমন আমি তোমার চাইতে দ্বিগুণ সংখ্যক লিচু খেয়েছিলাম, আই এট টুয়াইস অ্যাজ মেনি লিচিস অ্যাজ ইউ। তোমার চেয়ে আমি তুমি আমার চেয়ে দ্বিগুণ সংখ্যক বা 3 গুণ সংখ্যক বই কিনেছিলে, ইউ বট 3 টাইমস অ্যাজ মেনি বুকস অ্যাজ আই, এরকম আর কি। এইটা হচ্ছে এই জন্য মাল্টিপল কম্পারিশন। যখন আমরা মাল্টিপল কম্পারিশন পুরোপুরি না বুঝবো তখন আমাদের এটা ক্লিয়ার হবে না। মাল্টিপল কম্পারিশন সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, মাল্টিপল নাম্বার, তারপরে এজ দিয়া, তারপরে মেনি অথবা মাছ, তারপর হচ্ছে একটা নাউন আসতে পারে, একটা অ্যাডজেক্টিভ আসতে পারে, একটা অ্যাডভার্ব আসতে পারে, যে কোনো একটা আসতে পারে, তারপরে আবার এস দিয়ে নাউন অথবা প্রনাউন। এটি স্ট্রাকচার। এটা, এই নাউনটা যদি সংখ্যাবাচক হয় এটা হবে মেনি, আর এই নাউনটা যদি পরিমাণবাচক হয় এটা হবে মাছ, আর এই নাউনটা যদি অ্যাডজেক্টিভ হয় তাও মাছ, নাউনের জায়গায় যদি অ্যাডজেক্টিভ হয় তাও মাছ, অ্যাডভার্ব হইলেও মাছ।
সব জায়গায় মাছ, খালি সংখ্যাবাচক নাউনে বেলা হবে মেনি। এই যে মেনি মাছ কোনটা কোন জায়গায় হবে এইটাই শিখবো আমরা আগামী ক্লাসে, নাউনের পরে ক্লাসে। ডিটারমিনার না শিখলে এগুলি সব ক্লিয়ার হবে না। যখনই ডিটারমিনার শিখ হয়ে যাবে দেখবেন কি একটা কাপড়ে ময়লা লেগে গেছে, অনেক চিন্তা লাগতেছে, অনেক রকমের ময়লা, কোনটা কি দিয়ে উঠবে, কিন্তু বুদ্ধি হচ্ছে একবার কাপড়টা ধুয়ে ফেলা। অনেক অনেক ময়লা এমনি আপনার চোখের সামনে চলে যাবে। ঠিক তেমনি ডিটারমিনার গুলো পড়লে দেখবেন কি আপনি অনেক কিছু আস্তে 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 সোজা হওয়া শুরু হয়েছে। ডিটারমিনার দারুণ জায়গা। আর ইংরেজিতে সব কম্পিটিটিভ পরীক্ষার জন্য সব সময় একটা চ্যাপ্টার একটা জিনিস ভালোভাবে পড়তে হবে। দরকার হয় 15 দিনের জায়গায় 20 দিন, আপনার নিজের বাড়িতে পড়লে 20 দিনের জায়গায় হয় 1 মাস সময় দিবেন, 1.5 মাস সময় দিবেন। সেটা কি? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচে ভালো হয়ে যাবেন, দেখবেন কি সব কিছু আপনি কটকট করে বুঝতেছেন ভালো। পার্টস অফ স্পিচ আগে ভালো হতে হয়, মনে রাখবেন। সেই ইংরেজিতে ভালো যে পার্টস অফ স্পিচে ভালো, সেই ইংরেজিতে ভালো যে পার্টস অফ স্পিচে ভালো, মনে রাখেন। এবার আসেন দেখি ইউ আর সামওয়ান। আচ্ছা তাহলে আগেরটার উত্তর কত বলছিলাম? সি। আগেরটা উত্তর কি? সি। আচ্ছা আর লিখলাম না সেটা। 5 নম্বর, ইউ আর সামওয়ান হুম আই ওয়ান্ট টু গ্রো। ওরে ওল্ড লেখা ছিল এই জায়গায়, গ্রো ওল্ড উইথ। গ্রো উইথ একই কথা, গ্রো ওল্ড উইথ। তুমি হচ্ছে সেই ব্যক্তি যার সাথে আমি বৃদ্ধ হতে চাই। ইউ আর সামওয়ান হুম আই ওয়ান্ট টু গ্রো ওল্ড উইথ। জাস্ট এ মিনিট, লাগাই দিই, লাগালে ফ্রেশ হয় জিনিসটা। ইউ আর সামওয়ান হোম আই ওয়ান্ট টু গ্রো ওল্ড উইথ। তুমি হচ্ছে সেই ব্যক্তি যার সাথে আমি, কাউকে প্রস্তাব করতেছেন, কাউকে মানে কাউকে বোঝাতে চাচ্ছেন যে তোমার সাথে আমি থাকতে চাই। ইউ আর সামওয়ান, জীবন কাটাতে চাই। ইউ আর সামওয়ান হোম আই ওয়ান্ট টু গ্রো ওল্ড উইথ। তুমি হচ্ছে এমন একজন ব্যক্তি যার সাথে আমি বৃদ্ধ হতে চাই, মানে তোমার সাথে আমি জীবনটা কাটাতে চাই, এটাই তাকে বলতেছেন আর কি। এই উইথটা কোন পার্ট? হোয়াট ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? আর নাউন, a preposition, an adverb। আচ্ছা উইথ নরমালি কি? উইথটা নরমালি কি? একটা প্রিপোজিশন। প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশন। বেশিরভাগ ক্ষেত্রে, দুই একটা ব্যতিক্রম কথা আছে, বেশিরভাগ ক্ষেত্রে যদি প্রিপোজিশন দিয়া আই এম সরি, ওরে চাটা ঠান্ডা হয়ে গেছে। প্রিপোজিশন দিয়া যদি কোনো বাক্য শেষ হয়, প্রিপোজিশন দিয়া যদি কোনো বাক্য শেষ হয়, যেমন যদি বলি ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি কোথা থেকে এসেছো। ইন হোয়াট ক্লাস ডু ইউ রিড, তুমি কোন ক্লাসে পড়ো। এগুলি প্রিপোজিশন। কিন্তু এটাকে আমরা এইভাবে যদি বলি হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, বলি না? বলি। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, ইনটা তো পরেই দেই। এতক্ষণ ছিল সে প্রিপোজিশন, কিন্তু শেষে প্রিপোজিশন দিয়ে যদি বাক্য শেষ হয়, যেমন এটা শেষ হয়েছে, ওই প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে যায়। প্রিপোজিশন দিয়ে যেগুলো, কারণ কাজের ভার্বের ম্যানার এটা প্রকাশ করে তখন। তাহলে মনে রাখবেন কি শিখলাম? প্রিপোজিশন দিয়ে যদি কোনো বাক্য শেষ হয়, ব্যতিক্রম কথা আছে সেগুলি পরে অ্যাডভার্বের ক্লাসে শেখাবো ইনশাল্লাহ। প্রিপোজিশন দিয়ে যদি কোনো বাক্য শেষ হয়, সেই প্রিপোজিশন কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। প্রিপোজিশন দিয়ে যদি কোনো বাক্য শেষ হয়, তাহলে সেই প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে যায়। এই জন্য এটা অ্যাডভার্ব, এটা প্রিপোজিশন নয়। এবার আসেন দেখি 5 নম্বর, tight outfits are in again. What parts of speech is the underlined word? সবাই বলেন তো দেখি ইনটাকে, ইনটা কোন পার্টস অফ স্পিচ? এখানে ইন কোন পার্টস অফ স্পিচ? an adverb, a noun, a preposition, an adjective, কোনটা? স্যার নরমাল তো প্রিপোজিশন। নরমালি প্রিপোজিশন। বেরে এই কথাটা সুন্দর হয়েছে, চমৎকার, এটাই আসল কথা। নরমালি তো আমরা প্রিপোজিশন চিনি, তো এটা সবাই চিনে, ছোট্ট একটা প্রিপোজিশন ইন। এটা আমি যদি প্রশ্ন যদি এই প্রিপোজিশনই হইতো তাহলে এখানে প্রশ্নতে দেওয়া হইতো না, ঠিক কি না? মনে রাখবেন বি ভার্বের কমপ্লিমেন্ট, বি ভার্ব, বি একটা ভার্ব, এরকম আরো ভার্ব আছে, টোটাল 11টা ভার্ব আছে। বি, বিকাম, রিমেইন, সময় নষ্ট করতেছি না তাও একটু লিখি, রিমেইন, স্টে, এপিয়ার, বি বিকাম রিমেইন, এপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট।
এই 11টা ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, নট অ্যাডভার্ব। ভার্বকে তো মডিফাই করে অ্যাডভার্ব, কিন্তু এই 11টা ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। এদেরকে বলা হয় লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আমরা আপনাদেরকে মেসিলিনিয়াসের যে লেসনটা দেখাইছি গতদিন, মানে কোর্স কন্টেন্টসে মেসিলিনিয়াস দেখেছে, ওখানে আছে লিঙ্কিং ভার্ব। ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন এটাকে ধরে আগে আসছে, এখনো আসে। লিঙ্কিং ভার্ব আমরা আলাদাও শিখবো, ভার্বের চ্যাপ্টারও শিখবো ইনশাল্লাহ। এই লিঙ্কিং ভার্বের পরে সব সময় অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে অ্যাডজেক্টিভ আসে। যেমন হি ইজ টায়ার্ড, উই আর হ্যাপি, হি বিকেম টায়ার্ড, they remained sad, এরকম। you look smart, I feel hurt, oh this meat smells delicious, এই মিটটার গন্ধ তো অত্যাধিক ডিলিশিয়াস, এরকম। তো যে কথা বলতেছিলাম, এই লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসাবে অ্যাডজেক্টিভ আসে। তবে 3টা আছে, বি, বিকাম, রিমেইন, এদের পরে নাউন আসতে পারে, সেটার কথা আবার আলাদা কথা আছে, সেটা অন্য সময় লিঙ্কিং ভার্ব যখন পড়াবো তখন বলবো। আমি খালি মূল কথাটা বলি, এই ভার্বগুলোর পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে সাধারণত, এগুলো বলা হয় লিঙ্কিং ভার্ব। অতএব বি ভার্বের পরে যেটা আসছে এটা অ্যাডজেক্টিভ হয়ে আসছে লিঙ্কিং ভার্ব। ইন মানি মাঝখানে আসছে, মানে এই অবস্থাটা প্রকাশ করছে। যেমন ইউ আর সেফ নাও, তুমি এখন নিরাপদ, চিন্তা করো না। ইউ আর স্মার্ট, আই এম হাংরি, এগুলি সব অবস্থা প্রকাশ করে, অবস্থা প্রকাশ করতেছে বিধায় এটা অ্যাডজেক্টিভ। তাইলে টাইট জামা কাপড় আবার আসছে, ইন আবার ভিতর আছে, অবস্থাটা বোঝাচ্ছে। এই জন্য এটা বি ভার্বের অবজেক্ট, লিঙ্কিং ভার্ব বি ভার্বের অবজেক্ট হিসাবে অ্যাডজেক্টিভ আসে। এই জন্য এখানে এই ইনটা হচ্ছে অ্যান অ্যাডজেক্টিভ। বি ভার্বের অবজেক্ট হিসাবে, বি ভার্ব যেহেতু লিঙ্কিং ভার্ব, তার অবজেক্ট বলবো না স্যার, এখানে অবজেক্ট বলে ভুল হবে, এটার ডেফিনেশন অবজেক্ট নয়, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ আসবে। আমরা যখন লিঙ্কিং ভার্ব পড়বো তখন দেখবো যে স্পেশাল ক্যাটাগরি অফ ভার্বস লিঙ্কিং ভার্ব, তাদের কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ আসে, অ্যাডভার্ব নয়। আর এই লিঙ্কিং ভার্ব কেন বলে, এই অ্যাডজেক্টিভ গুলো, এই ভার্ব গুলো সাবজেক্টের সাথে এটা সাবজেক্ট সাথে তার একটা লিঙ্ক করে দেয়। কারণ টাইট আউটপুট গুলো কিন্তু বি ভার্ব না, টাইট আউটপুট গুলো হচ্ছে ইন, টাইট আউটপুট আর ইনটা আর না, টাইট আউটপুট গুলি ইন হয়েছে, এই জন্য তার সাথে তার লিঙ্ক আছে। যাক, এগুলো অত লম্বা করতেছি না কথা, প্রথম ক্লাসের কথা। তো এই যে তাহলে আমরা এখানে এটাই শিখলাম, বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে যখন কোন শব্দ আসে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়, প্রিপজিশন হইলেও এটা এখানে এখানে অ্যাডজেক্টিভ। এবার আসি দেখি পরেরটা। দ্য ম্যান জিঞ্জারলি সেট ডাউন অন দ্য নিউ ম্যাট্রেস অ্যান্ড ড্যাশ ব্যাক, এটা হচ্ছে দ্য কারেক্ট। এটা হচ্ছে প্রবলেম ভার্ব থেকে আসছে। প্রবলেম ভার্ব হচ্ছে 3 জোড়া প্রবলেম ভার্ব পড়তে হবে, একটা লাই, একটা হচ্ছে লে, লাই, লে, লেন, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেন, লে, লেট, লেট। একটা হচ্ছে রাইজ, রোজ, রাইজেন। একটা হচ্ছে রেইজ, রেইজড, রেইজড। সিট, স্যাট, সেট। এটা হচ্ছে এসিটি, সেট, সেট, সেট। আমরা প্রবলেম ভাব যখন পড়বো বিস্তারিত পড়বো, তবে এতটুকু সংক্ষেপে বুঝাই। লাই মানে নিজে 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 শয়ন করা। কোনো কিছু যদি নিজে নিজে শুয়ে থাকে, সাবজেক্টটা, যে জিনিসটা শুয়ে আছে এটা যে বাক্যের সাবজেক্ট হয়, যে জিনিসটা শুয়ে আছে বা শুয়ে থাকবে বা শোয়ার কথা, এটা যে সাবজেক্ট হয়, তাইলে হচ্ছে লাই। আর যে জিনিসটা কোনো কিছুকে যদি শোয়ানো হয়, বিছানো হয়, পেতে দেওয়া হয়, তখন ওইটা হবে অবজেক্টের জায়গায়। তখন হবে ওইটা যখন অবজেক্টটা, যে জিনিসটাকে শোয়ানোর কাজটা, শোয়ার কাজটা যে করতেছে, হ্যাঁ, পড়ে থাকার কাজটা যে করতেছে, সেটা যদি অবজেক্ট হয় তাইলে হবে লে, ভার্বটা হবে লে। আর যদি ওইটা সাবজেক্ট হয় তাহলে হবে লাই। যেমন আমি শক্ত বিছানায় শুই, আই লাই অন দা হার্ড বেড। একটা কার্পেট মাটিতে পড়ে আছে, এ কার্পেট ইজ লাইং অন দ্য ফ্লোর। আর যদি বলি আমি এই ফ্লোরে একটা কার্পেট বিছাবো, আই শ্যাল লে এ কার্পেট, কারণ কার্পেটটা এখন অবজেক্টের জায়গায় চলে গেছে। তাইলে এক কথায় যদি বুঝাইতে চাই একটু সহজ করে, সেটা হচ্ছে লাই মানে শয়ন, লাই মানে দূর, লাই অর্থ হচ্ছে শয়ন করা, আর লে অর্থ হচ্ছে শয়ন করানো, করানো।
লাই শয়ন করা, লে শয়ন করানো, কোনো কিছুকে শোয়াই দেওয়া। মা বাচ্চাটাকে শোয়াই দিলাম, মাদার লেড দ্য ব্লেড হার বেবি। এটার পাস্ট ফর্ম হচ্ছে লে। পাস্ট ফর্ম আমি খুব সংক্ষেপে বলতেছি, এখন এত কথা বলার সময় নাই। লে, লেইন। আমরা তো আজকে ফ্লোরে শুইছি, উই হ্যাভ লেইন অন ফ্লোর টুডে। আর আমি গতকাল তো একদম এই সোফার উপরে শুয়েছিলাম। আই লে, লাই থেকে লে অন দ্য সোফা লাস্ট নাইট, এরকম। আর কোনো কিছুকে শোয়াই দেওয়া, লে, লেড, লেড। কার্পেট বিছাই দেওয়া, বিছানার চাদর বিছাই দেওয়া, এরকম। লে, লেড, লেড। এটার আরেকটা অর্থ কিন্তু ডিম পাড়া, এটাও লেড, লেড। আর এটা আরেকটা অর্থ হচ্ছে মিথ্যা বলা। তবে এই মিথ্যা বলা পাস্ট ফর্ম লাইট, পাস্ট পার্টিসিপল ফর্ম লাইট। এখন তোমাদের সাথে আমার কথা কি দেখো। দ্য ম্যান জিঞ্জারলি স্যাট ডাউন অন দ্য নিউ ম্যাট্রেস। খুব আগ্রহের সহিত নতুন তোষকটার উপরে লোকটা বসলো। মনে করো তোষক কিনতে গেছে, দোকানের মধ্যে তোষকটা বা জাজিমটার উপরে সে বইসা দেখলো, বইসা একটু মজা লাগছে এবং একটু শুয়েও পড়ছে, একটু হেলান দিয়ে ফেলাছে, এরকম করে একটু শুয়ে দিছে। তাইলে লোকটা নিজে নিজে যদি শোয়, তাহলে কি লাই হবে না লে হবে? লাই হবে, লাল। লাই। লাই হবে। তাইলে যেহেতু এটা পাস্ট টেন্সের কথা, গতকালের ঘটনা বা আগের ঘটনা, দ্য ম্যান জিঞ্জারলি সেট ডাউন, বসলো। এই দেখো, সিট থেকে সেট, সেট। দ্য ম্যান জিঞ্জারলি, জিঞ্জারলি মানে আগ্রহের সহিত, সেট ডাউন অন দ্য নিউ ম্যাট্রেস, খুব আগ্রহের সহিত লোকটা তোষকটার উপরে বসলো এবং শুয়ে পড়লো। আবার শোনো, এটা অতীতের কথা। লোকটা আগ্রহ সহিত তোষকটার উপরে বসলো এবং শুয়ে পড়লো। শুয়ে পড়লা তো পাস্ট টেন্সের কথা, যেহেতু এটা পাস্ট, পরের ভাবটাও পাস্ট হবে, এন্ড দিয়ে দুইটা কাজের কথা বলতেছে, তাহলে লাই এর পাস্ট ফর্ম হচ্ছে লে। এটা হবে লে। কেউ কি আসো লে দিছো? আমার দুই তিনটা চোখে পড়ছে, আমি সবারটা লেড লেড দেখছি। যাই হোক, পুরোপুরি ভালো মতো দেখেন। তাহলে লে, এটার উত্তর হচ্ছে লে। আমার মুখে একটু সমস্যা, জিহ্বার মধ্যে কথা বলতে এত কষ্ট হইতেছে, তাও আর একটু রস করে তোমাদের বোঝাইতে পারতাম, কিন্তু পারতেছি না। একটা ক্লাস ক্যান্সেল করছি আজকে, 4টা ক্লাসের মধ্যে 2টা ক্লাসই হালকা হালকা ভাবে নিছি, একটা ক্যান্সেল করছি, একটা হালকা হালকা ভাবে নিছি। 7টার সময় একটা মোটামুটি ভালোভাবে নিছি, আর 9টা আর একটা আইএলটিএস ব্যাচ ছিল, ওইটা ক্যান্সেল করে আপনাদেরটা এই জায়গায় নিয়ে আসছি। ওদেরকে একটু কষ্ট বুঝাই দিছি, কারণ ক্লাস মানে পারতাম না, যেহেতু আপনার সাথে কমিটমেন্ট দেওয়া আছে প্রথম ব্যাচ, এটা এই জন্য কষ্ট করে এটা ধরে রাখার চেষ্টা করছি। খুব কষ্ট হয় মুখে কথা বলতে, জিব্বার মধ্যে জানি কি হয়েছে। They asked me if I could meet them in the afternoon. Underline what it is, key clause. এই ক্লজটা ধরতে গেলে একটু কঠিন হবে, কারণ ইফটি বলা কথা ক্লজ সাধারণত কন্ডিশনাল মিন করে, কন্ডিশনালের মতো দেখা যায়, এই জন্য এটা অ্যাডভার্বিয়াল ক্লজের মতো। অ্যাডভার্বিয়াল ক্লজে ইফ থাকে, তবে এই ইফটা দ্বারা কিন্তু কন্ডিশন মিন করতেছে না, এটা দ্বারা মিন করতেছে ওয়েদার। ওয়েদার। আমি, তারা আমাকে জিজ্ঞেস করলো আমি তাদের সাথে বিকালবেলা দেখা করতে পারবো কিনা। এই কিনা মার্কা কথা, এগুলি সাধারণত আস্ক, রিকোয়েস্ট, ওয়ান্ডার, এই ধরনের ভার্বের পরে যদি কোনো ক্লজ আসে, আস্কড, রিকোয়েস্ট, ওয়ান্ডার, এনকোয়ার, এরকম 4টা-5টা ভার্ব আছে। এই ভার্বগুলোর পরে যদি কোনো ক্লজ আসে, সেই ক্লজটা আমরা যখন ক্লজ পড়বো তখন অনেক ব্যতিক্রম ব্যতিক্রম কথা দেখবো, দেখে মনে হবে এই ক্লজ, আসলে এই ক্লজ না, এটা অন্য ক্লজ। এখানে হচ্ছে ওই রকম একটা জিনিস দেওয়া হয়েছে। এই যে 5টা ভার্ব বললাম, এই 5টা ভার্বের পরে যদি কোনো ক্লজ আসে, সেটা সবসময় নাউন ক্লজ হয়। সেটা সবসময় আমরা সেটা যখন নোটটা যখন পাবো, প্রত্যেকটা লেসন, প্রত্যেকটা জিনিস সুন্দর, সুশৃঙ্খল, গোছানো A1 নোট পাবেন। আমাদের কাছে যারা আগে বিসিএস কোচিং করেছে তাদেরকে দেখেন, ওই আমরা 2 পাতা 3 পাতা দিয়ে যে শেষ করে দিই না, ক্লাসে পড়াবো তো পড়াবোই, কিন্তু সুন্দর একটা নোট পাঠাবো ক্লাসের শেষেই। তাইলে এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। এই সমস্ত ভার্বের পরে যদি কোনো ক্লজ আসে, নাউন ক্লজ হয়। কেন হয় সেটা ক্লাসে দেখব। ইউর আইডিয়া ড্যাশ বেটার দেন মাইন, কি হবে? মনে রাখবা, এডজেক্টিভের আগে কম্পেয়ার করতে গেলে এডজেক্টিভ আগে সবসময় মনে হয় যে নট বসবে, এই জায়গায় আসলে না, এখানে নো বসবে। ইউর আইডিয়া, যেমন নো বেটার দেন, নো ফিউয়ার দেন। হ্যাঁ, 30 জনের কম ছিল না, দেয়ার ওয়ার নট ফিউয়ার দেন 30 পিপল। 30 জনের বেশি কম ছিল না, অনেক 30 জন মনে হয় না ছিলই। তুমি আমার এটা 500 টাকার মোটে কমই তুমি এটা পাবা না। ইউ নট ফাইভ, নো লেস দেন 500 টাকা, নো লেস দেন, নো ফিউয়ার দেন, কম্পারেটিভ ফর্ম, ফিউয়ার দেন
ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, লিটল, লেস, লিস্ট। লেসটা হচ্ছে কম্পারেটিভ রূপ। কম্পারেটিভ রূপের আগে যদি অ্যাডজেক্টিভ আসে, নো আসে, নট হয় না, এটা সবসময় নো হয়। যেমন নো ফিউয়ার দেন, নো লেস দেন, নো মোর দেন, নো বেটার দেন। এগুলি মনে রাখবা, নো মোর দেন, নো লেস দেন। এটা এটা আহ, এটা 200 টাকার কম হবেই না, এটা 200, মিনিমাম 200 টাকা চাইবে সেটা। নো লেস দেন ঠানে, নো ফিউয়ার দেন। কোনোদিনই আমি 3 কাপ 10 কাপের কমে চা খাই না। নো ফিউয়ার দেন 10 কাপস, নো ফিউয়ার দেন। ঠিক তো মানে নো বেটার দেন, নো ওরস দেন, নো ওরস দেন। এগুলো, এই সমস্ত জিনিসের আগে মনে রাখবা, এগুলো খুব ট্রিকি কথা, কিন্তু মনে হয় যে ওইটা হবে, আসলে হবে না। এগুলি থেকে মনে রাখবা, পড়বা তুমি পুরা চ্যাপ্টার। এটা একটা নদীর রাস্তা মনে করো, এটা প্রিপারেশন, একটা চ্যাপ্টার পড়তেছো, মনে করো নাউন, মনে করো অ্যাডজেক্টিভ, মনে করো কনজাংশন, মনে করো ক্লজ, মনে করো ফ্রেজ, মনে করো কম্পারেটিভ, একটা পুরা চ্যাপ্টার পড়বা একদম আগাগোড়া। বিসিএস এর প্রশ্ন ভালোভাবে পুরা চ্যাপ্টার পড়তে হয়, কিন্তু প্রশ্ন আসবে কোন জায়গায় জানো? এনে একটু ফাঁকা আছে, এখান থেকে প্রশ্ন আসবে। এই ফাঁক ফুক থেকে প্রশ্ন আসে, এটা প্রশ্ন তো ঝামেলা স্যার। যে জায়গায় ঝামেলা। মূল জায়গা পড়বা। অনেকে ভাবো অনেক টিচার বলবে কি, এমন জিনিস দেখা দিব এগুলি থেকে কখনো প্রশ্ন আসে না, এগুলি পড়লে কি হবে। নো, এইটা না বুঝলে তুমি এই ট্রিকি জায়গাটা বুঝবা না। এই পুরা ব্যাপারটা না বুঝলে ট্রিকি জায়গাগুলি তুমি বুঝবা না। ট্রিকি জায়গাগুলি বোঝার জন্য তোমার মূল জিনিসটা বুঝতে হবে। এখন কথা হচ্ছে, তাহলে এটা হবে কি? নো, নো বেটার দেন। এটা উত্তর হচ্ছে ডি। আমার মনে হয় বুঝছেন আপনারা। Many NATO soldiers demand being Laden in Afghanistan. Seeing to see, on seeing to have seen. 3টা প্রশ্ন এখানে আসছে, বিসিএস থেকে আমি কপি করছি, আগের বিসিএস এ আসছে, তাও একটু চেঞ্জ করে দিছি, আর বাকি সব নিজের থেকে তৈরি করা। আমি যে প্রশ্ন আল্লাহর মতে, কারণ আমি অন্য জায়গায় কপি করি না, আমি নমুনা দেখি, নিজের থেকে সুন্দর একটা বাক্য বানাই, যাতে মানুষের কাছে নতুনত্ব আসে, সুন্দর লাগে, তার কাছে দেখতে ভালো লাগে, প্রচন হয়। এরকম করে সবসময় করি, এবং আমার অনেক প্রশ্ন অনেক জায়গায় পাইছি আল্লাহর রহমতে। দেখেন এটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে। Many NATO soldiers demand bin Laden in Afghanistan. দাবি করে। এখানে ইনফিনিটিভের খেলা দেখা হয়েছে। ইনফিনিটিভের অর্থ হচ্ছে উদ্দেশ্য প্রকাশ করে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য না হয়েছে না? উদ্দেশ্য প্রকাশ। টু ইট, খেতে, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। টু গো, যেতে। টু কাম, আসতে। টু কাম, আসতে। টু সি, দেখতে। আচ্ছা, এখন মূল কথা ভালোভাবে শুনেন। এটা দ্বারা ভবিষ্যতের উদ্দেশ্য। আমি তো যাইতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি একটু দেখতে চাই, আই ওয়ান্ট টু সি। এখন শ্রমিকরা বা জনগণ দাবি করতেছে রিপোর্টটা দেখতে। দ্য পিপল ডিমান্ড টু সি দ্য রিপোর্ট। যে আমরা এই রিপোর্টটা দেখতে চাই। জনগণ দাবি করছে, রিপোর্ট পেপারে দিয়ে দাও সরকারের কাছে, আমরা রিপোর্টটা দেখতে চাই। জনগণ দাবি করে, পিপল, ভালোভাবে খেয়াল করে আমি কি বলতে চাচ্ছি। পিপল ডিমান্ড টু সি, জনগণ দেখতে দাবি করে। টু সি দ্য রিপোর্ট, টু সি দ্য রিপোর্ট। তাহলে জনগণ দাবি করে দেখতে, তারা কি দেখে ফেলাইছে নাকি দেখবে? জনগণ যে দেখতে দাবি করতেছে, কি দেখে ফেলাইছে না দেখবে? দেখবে, দেখাইলে সামনে দেখবে, দেখাইলে সামনে দেখবে। ডিমান্ড টু সি। আচ্ছা, এখন এটা হচ্ছে ভবিষ্যৎ, ফিউচার, ফিউচার অথবা প্রেজেন্ট। আর ইনফিনিটিভ যদি অতীতের হয়, তারা দেখাটা দাবি করে। কি দাবি করে? যে আমরা দেখছি। দেখতে না, ভালোভাবে শুনো, ঠিকই কথা, তারা দেখতে দাবি করে, আর তারা দেখেছে বলে দাবি করে। দেখেছে দাবি করে, দেখেছে বলে দাবি করে। দেখেছে, দেখা ফেলছে। তারা দেখতে দাবি করে মানে ভবিষ্যতে দেখতে চায়। আর তারা বলছে যে আমি দেখছি। আমার ওই লোক বলতে, দোস্ত তুই বিশ্বাস করস তো আমি ভূত দেখছি। সে দাবি করতেছে সে দেখেছে।
অতীত দেখেছেটা যদি অতীতের হয় তাহলে টু সি হবে না, এটা পারফেক্ট ইনফিনিটিভ বানাতে হবে টু হ্যাভ সিন। যেমন মাই ডটার ডিমান্ডস টু হ্যাভ সিন আ গোস্ট ইয়েস্টারডে। লাস্ট নাইট, গত রাতে আমার মেয়ে দাবি করতেছে, বাবা আমি তো একটা ভূত দেখছি। দাবি করতেছে এখন, দেখছে কখন? আগে। তাহলে দেখাটা যদি ভবিষ্যৎ হয় তাহলে টু সি, আর দেখেছে দেখাটা হয়ে গেছে যদি দাবি করে তাহলে হবে টু হ্যাভ সিন, দেখেছে। তাহলে আমেরিকান অনেক ন্যাটো বাহিনী তো আফগানিস্তানে যুদ্ধ করছে, অনেক ন্যাটো সোলজার বলে যে ভাই তোরা তো জানোস তো আমরা তো লাদেনরে দেখছি, আমি দেখছি, একবার দেখে দেখে ফেলাইছিলাম এরে। তাহলে মেনি ন্যাটো সোলজার্স ডিমান্ড, লাদেন তো মরে গেছে, আর ওই সোলজার গুলো যার যার দেশে আছে এখন, তারা তাদের জনগণের কাছে বিভিন্ন সময় বলে, আত্মীয় স্বজনের কাছে বলে, সরকারের কাছে বলে, বিভিন্ন সময় কথায় কথায় বলে, আমি বক্তৃতায় বলে আমি একবার দেখছিলাম তাকে, লাদেন তো আমি নিজে একবার দেখছি, এরকম। তাহলে মেনি তারা দাবি করে এখন, দেখেছে কখন? বহু বছর আগে, টু হ্যাভ সিন। যেমন মেনি ন্যাটো সোলজার্স ডিমান্ড টু হ্যাভ সিন বিন লাদেন ইন আফগানিস্তান। যেমন আমরা অনেক সময় বলি সরি টু মিস ইউ, সরি টু মিস ইউ, অথবা ইউর কল, এরকম ইউর কল। আপনি বাসায় এসে শুনলেন যে আপনার বন্ধু আসছিল, আপনি সে আপনার জন্য অপেক্ষা করে চলে গেছে, আপনি তার মিস করলেন, তাহলে আপনি তার ফোন বলতেছে, দোস্ত আই এম ভেরি সরি টু মিস ইউ, না টু মিস ইউ তো সামনে মিস করছে, এটা অনেকে ভুল লিখি আমরা, আই এম ভেরি সরি টু হ্যাভ মিসড ইউ। যেমন তার মিস কল, তার ফোন ধরে দেখেন তার মিস কল উঠে রয়েছে, আপনি তার ফোন করলে আই এক্সট্রিমলি সরি টু হ্যাভ মিসড ইউর কল, টু হ্যাভ মিসড, এটা একটা শুদ্ধ কথা। শুদ্ধ কথা কি? আই এম এক্সট্রিমলি সরি টু হ্যাভ মিসড ইউর কল, তোমার কলটা মিস কইরা আমি অনেক দুঃখিত, তার মানে মিস করে ফেলছি বলে দুঃখিত, করবো বলে দুঃখিত না, এরকম আর কি। তাহলে গেল, এটা আমাদের উত্তর হচ্ছে ডি। ডি হচ্ছে এটা পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার। ইনফিনিটিভ হয় প্রেজেন্ট ইনফিনিটিভ, ফিউচার ইনফিনিটিভ, সরি কন্টিনিউয়াস ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, আবার সবগুলি রিপেসিভ হয়। যাক, ওদিকে যাচ্ছি না এখন, এদিকে আসি। We played against a strong team. What kind of phrase is the underlined part? বলো, এটা কোন ফ্রেজ? আমরা ফ্রেজের অনেক লম্বা কথা আছে, 9 রকমের ফ্রেজ হয়, পার্সন স্পিচ যত রকমের তত রকমের ফ্রেজ, একটা পার্সন স্পিচে ফ্রেজ হয় না, এটা প্রনাউন। ফ্রেজ কত প্রকার? ফ্রেজ কত প্রকার? 9 প্রকার। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সবার ফ্রেজ আছে, খালি প্রনাউনের নাই। তাহলে কয় প্রকার? 7 প্রকার। হ্যাঁ, একটা গাছ কাটে ফেলাইলে, সরকার কইছে একটা গাছ কাটে ফেলাইলে আবার তোমার কিন্তু 2টা গাছ লাগাই দিতে হবে, ছোট ছোট 2টা গাছ লাগাই রাখবা। একটা গাছ কাটলে 2টা গাছ লাগাইতে হবে, যেহেতু প্রনাউন ফ্রেজ বাদ হয়ে গেছে আর 2টা লাগাইতে হইব, তাহলে হয়ে গেছে 7টা, 7টার সাথে আরো 2টা, জরিমানা হয়েছে একটা, তাহলে 9 প্রকার ফ্রেজ। এই 2টা কি? একটা ইনফিনিটিভ ফ্রেজ, একটা জিরান ফ্রেজ। যাক, আমরা যখন ফ্রেজের ক্লাস করবো সেটাতে মনে রাখবা, প্রিপোজিশন দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় দ্যাট ইজ অলওয়েজ প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় দ্যাট ইজ অলওয়েজ প্রিপোজিশনাল ফ্রেজ। তবে যদি তার আগে কোনো নাউন থাকে তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। আবার এটা অ্যাডভার্ব, নাউন এই প্রিপোজিশনাল যদি প্রিপোজিশন ফ্রেজ না থাকে তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, সেটা পজিশনের উপরে কথা। তবে এক কথা, মূল কথা হচ্ছে প্রিপোজিশন দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আবার কোন ফ্রেজ যদি সরাসরি প্রিপোজিশনের কাজ করে, যেমন কারণে, অন অ্যাকাউন্ট অফ, বাই ডিন্ট অফ, সত্ত্বেও, এগুলো অলওয়েজ প্রিপোজিশনাল ফ্রেজ যেমনি থাকুক না কেন। কিন্তু সামনে প্রিপোজিশন, শেষে নাউন থাকলে এটা সবসময় প্রিপোজিশনাল ফ্রেজ। তবে ব্যবহারে যদি তার আগে কোনো নাউন থাকে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যেতে পারে, অথবা কখনোই নাউনটা না থাকে অন্য কারণে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। তবে সেদিকে আমরা এখন যাচ্ছি না, এটা অনেক লম্বা কথা, ফ্রেজের ক্লাসের কথা। তবে এখানে এটা যেহেতু প্রিপোজিশন ছিল, এখানে যে সামনে কোনো নাউন টাউন নাই, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এর সামনে ভার্ব আছে, নাউন নাই। আচ্ছা, যেমন দ্য ম্যান স্ট্যান্ডিং আন্ডার এ ট্রি, দ্য ম্যান, এটা এক ধরনের কথা। দ্য বুক অন দ্য টেবিল, দ্য বুক অন দ্য টেবিল, বইটা যেটা নাকি টেবিলের উপরে আছে, তাহলে অন দ্য টেবিল বইটাকে বোঝাচ্ছে, ওইটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, ইন্ডিভিজুয়াল প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু বুক আগে থাকার কারণে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। এই
পার্থক্য আছে, এগুলো অনেক লম্বা কথা, আমি ওদিকে যাচ্ছি না। এটা এই জায়গার মধ্যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। সামনে নাউন থাকলে সবসময় অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে, প্রিপোজিশনাল ফ্রেজ হইলেও অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা ভেরি সুন্দর একটা জিনিস। দিস ইজ আওয়ার লোকাল ক্রিকেট টিম প্র্যাকটিস ইন দ্য গ্রাউন্ড এভরিডে। ইন দ্য গ্রাউন্ড এভরি, এটা হচ্ছে আমাদের লোকাল ক্রিকেট টিম, এটা নাকি এই গ্রামে এই গ্রাউন্ডে, ইন দিস গ্রাউন্ড এভরিডে। এটা একটু সুন্দর করে দিই, একটু এই দিকগুলো ভালো হবে। ইন দিস গ্রাউন্ড এভরিডে, যেটা নাকি আমাদের এই গ্রাউন্ডে সবসময় প্র্যাকটিস করে। এবার আসো দেখি, এখানেও রিলেটিভ প্রনাউনের বিষয়, এগুলি পরীক্ষা বেশি আসে। টিম কোন নাউন কেউ বলতে পারবা? টিম কোন নাউন কেউ বলতে পারবা? কালেকটিভ। কে বললো এটা? আমি। আমি খানকে? মুবাশশারা? হ্যাঁ, মুবাশশিরা। জি স্যার। আচ্ছা, মুবাশশারা কালেক্টিভ নাউন। কংগ্রেস অর্গানাইজেশন, আমরা 15টা কালেক্টিভ নাউন মুখস্থ করবো, সরি, যেগুলি থেকে সবসময় প্রশ্ন হয়। কালেক্টিভ খুঁজলে বহুত পাওয়া যাবে, কিন্তু এগুলি থেকে প্রশ্ন হয়। কংগ্রেস, অর্গানাইজেশন, গভর্নমেন্ট, ফ্যামিলি, টিম, জুরি, গ্রুপ, আরবি, মেজরিটি, কমিটি, ক্লাব, মাইনরিটি, ক্লাস, ক্রাউড, পাবলিক, এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন। এগুলোর মধ্যে একটা বলছি টিম। কালেক্টিভ নাউন কি? একসাথে অনেকে আছে, একসাথে অনেকে আছে, কিন্তু এটা একটা নাম আছে। যেমন বাবা মা ভাই বোন দাদা দাদি, এই ভাগনা ভাগ্নি সবকিছু মিলে একটা ফ্যামিলি হতে পারে, অনেকে আছে ফ্যামিলি। যেমন গভর্নমেন্ট, গভর্নমেন্ট সরকারের মধ্যে কি একলা শেখ হাসিনা সরকার হবে না? ওনার মন্ত্রী পরিষদ আছে, প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, বহুত লোক আছে, এটা পুরাটা আমাদের সরকার, গভর্নমেন্ট। রসুনের মতো করে চিন্তা করো, অনেকগুলো আছে কিন্তু নাম কি তার? রসুন। কালেকটিভলি একটা নাম। যেমন আর্মি, অনেক জওয়ান আছে এখানে, কিন্তু তাদের সবার একটা নাম কালেকটিভ টিম। কমিটি, অনেকে আছে, তার মাঝখানে একটা নাম কি? কমিটি। এর ভিতরে অনেকে আছে, প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, এই সেই সবকিছু মিলে বিভিন্ন পদে পদে লোক মিলে একটা কমিটি। এই জন্য কংগ্রেস সংসদ, 330টা 300টা এমপি থাকে, এগুলি সংসদ, কংগ্রেস অর্গানাইজেশন। গভর্নমেন্ট, ফ্যামিলি, টিম, জুরি, জুরিতে 5 জন 7 জন 9 জন থাকে। গ্রুপ, গ্রুপে তো অনেকে থাকে। আর্মি, মেজরিটি, অধিকাংশ, মাইনরিটি হতে পারে। কমিটি, ক্লাস, মাইনরিটি, ক্লাস, ক্লাস, ক্রাউড, পাবলিক। ক্রাউড মানে ভিড়। ভিড় বলতে কি একজন দিয়ে ভিড় হবে? অনেক লোক না মিললে হয় না, অনেক লোক যখন জটলা হইয়া থাকে এটা বলে ভিড়, এটার নাম ক্রাউড। পাবলিক, রাস্তায় যত লোকজন দেখি এটা পাবলিক। রাস্তায় যত গাড়ি ঘোড়া দেখি এটার নাম ট্রাফিক। পাবলিকও কালেক্টিভ নাউন, ট্রাফিকও কালেক্টিভ নাউন। একটা বাক্য আছে বিভিন্ন জায়গায়, তোমরা কম্পিটিটিভ বই পড়তে গিয়া, বিসিএস এর বই পড়তে গিয়া, ব্যাংকের বই পড়তে গিয়া পাবা। হ্যাঁ, কি যে কি জানি, due to an accident, because of an accident on the flyover, traffic were delayed nearly an hour, which correction can be made? দিচ্ছে এই বাক্যের মধ্যে কারেকশন কোনটা করতে হবে? এই বাক্যের মধ্যে কালেক্টিভ, ট্রাফিকের পরে ওয়্যার দিছে, এটা হবে ওয়াজ। এটা পরে আসতেছি। এখানে ট্রাফিকটা ছিল, ওই বাক্য ব্যাংকের পরীক্ষা আসছে 3 বার, অন্যান্য চাকরি পরীক্ষা আসছে 3 বার, না সরি, ব্যাংকের পরীক্ষা আসছে 4 বার, অন্য চাকরি পরীক্ষা আসছে 2 বার, 6 বার আসছে এই গত 4-5 বছরের ভিতরে। আমরা তোমাদের সামনে বিগত সালের প্রশ্ন যখন আলোচনা করবো তখন আসবে এটা, এটা সাবজেক্ট অফ এগ্রিমেন্টের সময় আসবে। এখন কালেক্টিভ নাউন সম্বন্ধে কথা বললাম, মনে রাখবা সাবজেক্ট অফ এগ্রিমেন্ট বলতেছে কালেক্টিভ নাউনের পরে পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, কালেক্টিভ নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হয়। এখন এই কালেক্টিভ নাউনে যদি রিলেটিভ প্রনাউন আসে, সিঙ্গুলার রিলেটিভ প্রনাউন হয়, প্লুরাল হয়। তবে কালেক্টিভ নাউনের জন্য একটু ট্রিকিলি রিলেটিভ প্রনাউন মনে রাখবা, কালেক্টিভ নাউনের পরে ভার্বটা যদি প্লুরাল হয়, প্র্যাকটিসেস বলে নাই, দেখো আওয়ার টিম প্র্যাকটিসেস, প্র্যাকটিসেস এটা বলতে হবে কিন্তু যদি টিম বাক্যের সাবজেক্ট হয়, প্র্যাকটিসেস, কারণ এটা কালেক্টিভ নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হয়। মাই ফ্যামিলি লিভস ইন দিস হাউস, আমার ফ্যামিলি এই বাড়িতে থাকে, লিভস বলতে হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নামে এস বেস লাগাইতে হবে, কারণ ফ্যামিলি কালেক্টিভ নাউন, এটা সিঙ্গুলার ধরা হয়। তাহলে টিমও কালেক্টিভ নাউনে সিঙ্গুলার ধরতে হবে, যেমন প্র্যাকটিসেস হবে। কিন্তু টিমের পরে যদি রিলেটিভ প্রনাউন দিতে হয়, এখানে একটু পেশ আছে। যদি এই ভার্বটা প্র্যাকটিসেস না কইরা প্র্যাকটিস, আচ্ছা মাই ফ্যামিলি দিয়ে বুঝাই, মাই ফ্যামিলি লিভস না বলে যদি লিভ দেই,
তাইলে এখানে কিন্তু হো হবে। এটা দ্বারা তখন প্লোরাল মিন করবে। এটা পেঁচাই না কথা, কিন্তু ফ্যামিলির পরে যদি হো দেই তাহলে ভার্ব হবে প্লোরাল। আর ফ্যামিলির পরে যদি হুইচ দেই, হুইচ দ্বারা ফ্যামিলিটাকে বোঝাই, মাই ফ্যামিলি হুইচ, তাহলে বলতে হবে লিভস। আগে এটা বুঝো, ফ্যামিলির পরে যদি হু দেই তাহলে ভার্বটা হবে প্লোরাল, কারণ এখানে এখানে লোকগুলোকে বোঝাচ্ছে। আর ফ্যামিলির পরে যদি হুইচ দেই ভার্ব হবে সিঙ্গুলার। এটা নিয়ম, রিলেটিভ প্রনাউন নিয়ম। আমার ফ্যামিলি যেইটা বোঝানোর জন্য, আমার ফ্যামিলি যেইটা এই বাড়িতে থাকে, তাহলে যেইটা দ্বারা আমার ফ্যামিলি যারা, যারা যদি বোঝায় তাহলে হবে লিভ। এরকম দুই রকমেরই হয়, হুইচের পরে হবে লিভস। যেহেতু এখানে প্র্যাকটিসেস নাই, প্র্যাকটিস আছে, তাহলে এখানে হবে হো। দেখো, লিভস থাকলে হবে হুইচ, আর লিভ থাকলে হবে হো। উল্টা দিক থেকে চিন্তা করো, এদিক থেকে চিন্তা করো। তাহলে লিভ থাকলে হবে হো, আর লিভস থাকলে হবে হুইচ, হুইচ থাকলে হবে লিভস। যেহেতু ভার্বটা দেওয়া আছে, তাহলে এখানে কি হবে, যদি লিভস থাকতো মানে প্র্যাকটিসেস থাকতো, তাহলে আমি এখানে হুইচ দিতাম। যেহেতু প্র্যাকটিস আছে এই জন্য হো। এটা মনে রাখবা, রিলেটিভ প্রনাউনের পরের ভার্ব যদি প্লোরাল হয়, তাহলে রিলেটিভ প্রনাউনের কালেকটিভ নাউনের পরের ভার্ব যদি প্লোরাল হয়, তাহলে রিলেটিভ প্রনাউনটা হবে হো। আর কালেকটিভ নাউনের পরের ভার্ব যদি সিঙ্গুলার হয়, তাহলে রিলেটিভ প্রনাউনটা হবে একই নাউনের জন্য হুইচ। আবার বলি, কালেকটিভ নাউনের পরের ভার্ব যদি প্লোরাল হয়, যেমন গো প্লোরাল, আর গোজ থার্ড পারসনের জন্য হয়, যেটা এটা সিঙ্গুলার বলা হয়, ঠিক তেমনি কালেকটিভ নাউনের পরের ভার্ব যদি প্লোরাল হয়, তাইলে কালেকটিভ নাউনের রিলেটিভ প্রনাউন নিতে হবে হো। আর কালেকটিভ নাউনের পরের ভার্ব যদি সিঙ্গুলার হইতো, প্র্যাকটিসেস হইতো, তাইলে এই কালেকটিভ নাউনে রিলেটিভ প্রনাউন দেওয়া লাগতো হুইচ। এখানে হয়তো হুইচ। আমার মনে হয় কথাটা ক্লিয়ার। তাহলে উত্তর হবে এখানে হুইচ, হুইচ ওয়ান হবে না, হুইচ। এবার পরেরটা দেখো, হি ওয়াজ বর্ন আ পোর ফ্যামিলি। বলো তো এখানে কি হবে, এটা সবাই একটু বলো তো দেখি আমাকে। বলতে পারবা কেউ? মনে রাখবা, ভালোভাবে শোনো। হি ওয়াজ বর্ন, BORN, আবার লিখি BORN, বর্ন। বর্নের পরে যদি প্যারেন্টস থাকে, যেমন রিচ প্যারেন্টস হইতে পারে, আরো সহজ করে লিখি, খুব সুন্দর কথা, এটা কিন্তু জানার থাকা যে কত গুরুত্বপূর্ণ। হি ওয়াজ বর্ন রিচ প্যারেন্টস, রিচ প্যারেন্টসে জন্ম হয়েছে, অথবা পোর প্যারেন্টস, যেরকমই থাকুক, প্যারেন্টস যদি উল্লেখ থাকে, হি ওয়াজ বর্ন, তাইলে তুমি অব অথবা টু দুইটাই কারেক্ট। হি ওয়াজ বর্ন টু রিচ প্যারেন্টস, হি ওয়াজ বর্ন টু পোর প্যারেন্টস, হি ওয়াজ বর্ন টু, তার বৃদ্ধ বাবা মার ঘরে তার জন্ম হয়েছে, হি ওয়াজ বর্ন টু ওল্ড প্যারেন্টস। রিচ প্যারেন্টস, ভালোভাবে শুনো, প্যারেন্টস থাকলে অফ, বেশিরভাগ ক্ষেত্রে টু হয় আর কি, অফ টু দুইটাই শুদ্ধ। আচ্ছা, হি ওয়াজ বর্ন যদি ফ্যামিলি থাকে, রিচ ফ্যামিলি, পোর ফ্যামিলি, তার গরিব পরিবারে জন্ম হয়েছে, অভিজাত পরিবার, অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, অভিজাত পরিবারে ফ্যামিলি, হ্যাঁ, এইরকম যদি ফ্যামিলি কথাটা থাকে, তাইলে কিন্তু হবে ইনটু। আর হি ওয়াজ বর্ন যদি প্লেস অথবা ইয়ার, সাল থাকে, যেমন সে রাজশাহীতে জন্মগ্রহণ করছে, সে 1990 সালে জন্মগ্রহণ করছে, তাইলে সবসময় হবে ইন। এই তিনটা কথা মনে রাখবা, ভেরি ইম্পর্টেন্ট কথা। এই দেখো, এইটার থেকে একটা প্রশ্ন ফট করে পাই যাবে, এই সমস্ত টিকি জায়গাগুলো মনে রাখবা, কোনো না কোনো পরীক্ষা একটা প্রশ্ন পাই যাবে। মনে রাখবা, প্যারেন্টস থাকলে সবসময় অব অথবা টু, অপশনের মধ্যে থেকে একটা নিলেই হবে, তখন অপ টু দুইটা দেওয়া থাকবে না, একটা দেওয়া থাকবে। যেহেতু আমি এখানে ফ্যামিলি দিয়ে প্রশ্নটা বানাইছি, এই জন্য আমি ইনটু রাখছি, ইনটু হবে। আর আমি জানি যে এখানে প্যারেন্টস নাই, এখানে ইন অথবা অফ দিয়ে রাখি, একটা ছেলেরা ভুলে মারতে পারে। আর টু এখানে, সরি, এই অব অথবা টু দিয়ে রাখি, যে কোনো একটা মারতে পারে, কারণ অপশন তো বানাইছি। কিন্তু যদি আমি এখানে প্যারেন্টস দিতাম, তাহলে অব অথবা টু এর যে কোনো একটা দিয়ে রাখতাম, দুইটাই রাখতাম না, অন্যটা রাখতাম, এভাবে প্রশ্ন বানানো হয়।
আর যদি প্লেস থাকে সব সময় I was born in 1972 এরকম, I was born in ঢাকা, আমি ঢাকায় জন্মগ্রহণ করছি। প্লেস অথবা স্থানের আগে হবে ইন, ফ্যামিলি দেখলে ইনটু বসাই দিবা। আরেকটা হচ্ছে প্যারেন্টস থাকলে কি হবে, অফ অথবা টু। এই কথাটা মনে রাখো। তাহলে এই বাক্যের জন্য ফ্যামিলি আছে, এই জন্য হবে ডি। খুব সুন্দর জিনিস এটা। She managed us all. All এখানে কি? All এখানে কি? কোন পার্টস অফ স্পিচ? ভেরি ইম্পর্টেন্ট জিনিস। অল সব সময় প্রনাউন, ইনডেফিনিট প্রনাউন। 8 প্রকার প্রনাউন আছে, তার মধ্যে ইনডেফিনিট সামওয়ান, অল, এভরিওয়ান, এভরিবডি, হ্যাঁ, সামবডি, এগুলি হচ্ছে প্রনাউন। যেমন অল কেম হিয়ার, সবাই আসছে। নাউনের পরিবর্তে যা আসে তাই হয় প্রনাউন। অল কেম হিয়ার, সবাই আসছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে যখন বাক্যের মধ্যে অল দ্বারা সবাইকে বোঝাবে, সবাইকে, সবাইকে বোঝাবে কিরকম অল? কোনো কেউ সবাইকে বোঝাচ্ছে, কারোর একটা কাজ সবার জন্য, সবার প্রতি, এরকম বোঝাবে। সবার জন্য, সবার প্রতি, সবার দিকে, এইরকম ভাবে অল যখন বোঝাবে, সবাইকে বোঝাবে, তখন অল সবসময় অ্যাডভার্ব হয়ে যাবে। she managed all কিন্তু এখানে সাবজেক্ট না, she managed us all, সে আমাদের সবাইকে, সে আমাদের সবাইকে ম্যানেজ করে ফেলাইছিল। এই জায়গায় অল, অল দ্বারা যখন সবাইকে, সবাই না, সবাই না, ভালোভাবে শোনো, সবাই এসেছিল, পেঁচ আছে কিন্তু, সবাই এসেছিল এই কথা না, সবাইকে, সবাইকে। যেমন আমি আমাকে, তুমি তোমাকে, তারা তাদেরকে দেম, সে তাকে হিম, সি তাকে হার, এগুলি অবজেক্ট ফর্ম। ঠিক তেমনি সবাই সবাইকে। যেমন তুমি তোমাকে, একটু আগে আরেকটা দেখছিলাম সাবজেক্ট অবজেক্ট একই না, হুইচের বেলা, হুইচ মানে কোনটি, আবার হুইচ মানে কোনটি কে, ইউ মানে তুমি, ইউ মানে তোমাকে। কিছু কিছু জিনিস ইট মানে ইহা, ইট মানে ইহাকে, এগুলো সাবজেক্টও যা অবজেক্টও তা, দেখতে একই রকম কিন্তু কে মার্কা কথা। ঠিক তো মানে সবাই সবাইকে, সবাইকে যখন বোঝাবে অবজেক্টের জায়গায়, তখন এটা অ্যাডভার্ব, মনে রেখো। ভেরি ইম্পর্টেন্ট কথা। এই জন্য বিসিএস এর পড়া পড়লে, একবার বিসিএস এর একটা সুন্দর কোর্স করলে ইংরেজি তোমার এত সুন্দর গভীরে যাবে বলার বাইরে। আর সাথে ব্যাংকের কোর্স হইলে এইটা পুকুর, খুব গভীর পুকুর হবে বিসিএস কোর্স দিয়া। আর সাথে যদি ব্যাংকের কোর্স থাকে, এটা গভীরও হবে, বিশাল দিঘি হবে, সইরা যাবে, অনেক বড় হবে। এই জন্য বিসিএস দিয়ে গভীরতা তৈরি করা হয়, আর ব্যাংক দিয়া ওই গভীরতা প্লাস প্রশস্ততা তৈরি করা হয়। কথাটা মনে রাখবে কিন্তু। এই জন্য খুব সুন্দর জিনিস, সবাইকে, অল দ্বারা যখন সবাই না সবাইকে বোঝাবে, তখন এটা অ্যাডভার্ব। After being closed up for so long, the house smells musty. What kind of verb is the underlined verb? এটা একটা ব্যাখ্যা অলরেডি দিয়ে ফেলাইছি। একটু আগে লিঙ্কিং ভার্ব বলেছিলাম, বি বিকাম রিমেইন স্টে appears in sound feel look smell taste। এই ভার্বগুলোর পরে কমপ্লিমেন্ট হিসাবে, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসাবে অ্যাডজেক্টিভ আসে। এই দেখো অ্যাডজেক্টিভ আসছে। অনেক দিন বন্ধ থাকার পরে দ্য হাউস স্মেলস মাস্টি, মানে স্যাঁতস্যাঁতে গন্ধ, মাস্টি মানে স্যাঁতস্যাঁতে, বাড়িটার স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে গেছে। যেমন ইউর চকলেট কেক টেস্ট স্মেলস ডেলিশিয়াস, ওহ যাই কেকটা বানাইছো এটা হেভি গন্ধ হইছে, স্মেলস ডেলিশিয়াস। তোমার চিকেনটা তো হেভি হইছে, ইট স্মেলস ডেলিশিয়াস, ইট স্মেলস সুইট। হ্যাঁ, এরকম আর কি। ফুলটা রোজ স্মেলস সুইট, গোলাপের মিষ্টি গন্ধ। ঠিক তেমনি এই স্মেলের পরে সুইট, ডিলিশিয়াস, এই সমস্ত জিনিস থাকে অ্যাডজেক্টিভ। এগুলি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ আসে কমপ্লিমেন্ট হিসাবে। এই জন্য এটা লিঙ্কিং ভার্ব। যখন কোনো মানে 11টা ভার্ব আমরা তোমার মুখস্থই করে ফেলাবো। বি বিকাম রিমিস্টে, প্রচুর প্রশ্ন এর উপরে আসে। বি বিকাম রিমিস্টে appears in sound feel look smell taste। এই 11টা ভার্বের পরে যখন অ্যাডজেক্টিভ আসবে, তখন এরা লিঙ্কিং ভার্ব। বাস শেষ। এবার আসো দেখি, the fact that he became a criminal distressed his parents।
ঘটনাটা যেটা যে তার বাপ সে ক্রিমিনাল হয়ে গেছে, এটা তার বাবা মাকে খুব হতাশ করছে, মর্মাহত করছে। হোয়াট কাইন্ড অফ ক্লজ আন্ডারলাইন পার্ট? বাক্যের মধ্যে নাউন বসে কয় জায়গায়? সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায় নাউন বসে, অবজেক্ট ফর্মের পরে বসে, প্রিপোজিশনের পরে বসে, এরকম 5 জায়গায় নাউন বসে। 5 জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে সাবজেক্টের পরিচয়। যেমন আব্দুল হামিদ কমা দিয়া বলে প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইজ গোয়িং টু চায়না টুমরো। ইজ গোয়িং টু আব্দুল হামিদ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এই প্রেসিডেন্ট কিন্তু নাউন, কারণ এক নাউনের পরিচয় আরেক নাউন যখন দেয় এটাকে বলা হয় কেস অফ অ্যাপোজিশন। কেস অফ অ্যাপোজিশন। তো এই অ্যাপোজিশন সবসময় নাউন হয়। এক নাউনের যখন সে কি আব্দুর রহমান কি আমাদের প্রেসিডেন্ট, এই যে কথাটা আছে এই প্রেসিডেন্ট, এটা কেস অফ অ্যাপোজিশন ইজ অলওয়েজ নাউন। তাহলে ফ্যাক্টের পরিচয় দিছে কি, ঘটনাটা কি তার পরিচয় দিছে, সেটা কি? সে যে ক্রিমিনাল হয়ে গেছে। নাউনের পরিচয় যদি কোনো ক্লজ দেয় সেটা নাউন ক্লজ। নাউন যে যে জায়গায় বসে সেই জায়গায় যদি এই জায়গায় নাউন বসে, কেস অফ অ্যাপোজিশন নাউন বসে। সাবজেক্টের জায়গায় যদি কোনো নাউন বসে, বাক্যের সাবজেক্ট সবসময় নাউন। অবজেক্টের জায়গায় নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, ডিটারমিনারের পরে একটা শব্দ যখন আসে সেটা নাউন বসে। যেই যেই জায়গায় নাউন বসে ওই জায়গায় যদি কোনো ফ্রেজ আসে এটা হবে নাউন ফ্রেজ। আবার যেই যেই জায়গায় নাউন বসে ওই জায়গায় যদি ক্লজ আসে, ক্লজ মানে সাবজেক্ট ভার্ব থাকতে হবে বাক্যের মধ্যে। এই দেখো হি হ্যাজ বিকাম এ ক্রিমিনাল, ক্লজ হইতে হলে একটা সাবজেক্টের সাথে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, সেটা ক্লজ। তাহলে বাক্যে শোনো, একটা নাউন ফ্রেজ, একটা নাউন ক্লজ। ক্লজ মানে সাবজেক্ট ভার্ব থাকতে হবে, আর ফ্রেজ মানে কোনো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকতে হবে না। এবার আসো দেখি, যেই যে জায়গায় বাক্যের নাউন বসে ওই জায়গায় যদি কোনো ফ্রেজ বসে এটা হবে নাউন ফ্রেজ। যেই যে জায়গায় বাক্যের নাউন বসে ওই জায়গায় যদি কোনো ক্লজ বসে এটা হবে নাউন ক্লজ। তাহলে এক নাউনের পরিচয় হিসেবে আরেক নাউন বসতে পারে, সেটা কেস অফ অ্যাপোজিশন। এটা নাউনের পরিচয় হিসেবে নাউন বসতে পারে। তাহলে ওই জায়গায় যদি ক্লজ আসে সেটা হবে কোন ক্লজ? নাউন ক্লজ। যেই যেই জায়গায় নাউন বসে ওই জায়গায় যদি কোনো ফ্রেজ বসে এটা হবে নাউন ফ্রেজ। যেই যেই জায়গায় নাউন বসে ওই জায়গায় যদি কোনো ক্লজ বসে এই জায়গায় হবে নাউন ক্লজ। মনে রাখবা সেটা। এখন ওই জায়গাগুলি চিনে চিনে তোমাদেরকে ক্লজ চিনানো হবে, জায়গাগুলি চিনে চিনে ফ্রেজের চ্যাপ্টারে ফ্রেজ পড়ানো হবে, নাউন ফ্রেজ এরকম। আচ্ছা এবার আসো দেখি, এ প্লেস হোয়ার বিজ আর ক্যাপ্ট ইজ। এটা এটা ভোকাবুলারি থেকে আসছে, ভোকাবুলারি থাকবে পরীক্ষায়। ভোকাবুলারি থেকে আমি দেখাইছি 6 রকমের কোশ্চেন হবে, আমি ওরিয়েন্টেশন ক্লাসে দেখাইছি। সিনোনিম আসবে, অ্যান্টোনিম আসবে, ওয়ান আর সাবস্টিটিউশন আসবে, সেন্টেন্স কমপ্লিশন আসবে, অ্যানালজি আসবে। এগুলো আবার ভাগ আছে, সেন্টেন্স কমপ্লিশন 2 রকমের হয় এরকম আর কি। সরি, সেন্টেন্স কমপ্লিশন 2 রকমের। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক কথায়, একটা শব্দের ব্যাখ্যা দেওয়া থাকবে এক কথায় শব্দটা কি। ঠিক তেমনি এ প্লেস হোয়ার বিজ আর ক্যাপ্ট, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা চাকরি পরীক্ষা খুব আসে, ব্যাংকে তো এটা হট কেক, থাকবেই পরীক্ষায়, থাকেই। আ প্লেস হোয়ার বিজ আর ক্যাপ্ট, যে জায়গায় মৌমাছি রাখা হয়, এটা কি বলে? এগুলো আমরা তোমাকে 250-300-300-র মতো একটা লিস্ট দিব, ওর থেকে সারা জীবন পরীক্ষা আসবে। লিস্ট বানানো আছে, নোট বানানো আছে, কিচ্ছু নোট করে পড়তে হবে না, সব 100%, 99%ও না, আমার এখানে সব 100% গোছানো এবং রেগুলার আপডেট করা। A place where bees are kept, যে জায়গায় মৌমাছি রাখা হয় সেই জায়গাটারে কি বলে? ক্যানেল, সি না কে দে, কে ই, ক্যানেল হচ্ছে যে জায়গায় কুকুর রাখা হয়। স্টেবল হচ্ছে যে জায়গায় ঘোড়া রাখা হয়। এপিয়ারি হচ্ছে যে জায়গায় মৌমাছি রাখা হয়। এভিয়ারি হচ্ছে যে জায়গায় বার্ড রাখা হয়, পাখি রাখা হয়। এগুলি সাধারণত এইভাবেই সুন্দর করে দেওয়া হয় যাতে মানুষ পেস লেগে দেয়। তাহলে যে জায়গায় মৌমাছি রাখা হয় এটাকে বলা হয় এপিয়ারি, আর যে জায়গায় পাখি রাখা হয় এটাকে বলা হয় বলে না বিমান, এভিয়েশন। এভিয়েশন কেন বলা হয়? ওই পক্ষী, ওই উড়া টোড়ার ব্যাপার থেকে আসছে।
বিমানকে এভিয়েশন বলা হয়, মানে এভিয়ারি পাখি দিয়ে মনে রাখবা, বিমানকে দিয়ে মনে রাখবা এভিয়েশন, এভিয়েশন বলে না আমাদের এভিয়েশন, এভিয়েশন। তাইলে পাখি জাতীয় পাখিকে যে জায়গায় রাখা হয় এভিয়ারি, পক্ষীশালা। মৌমাছি যে জায়গায় রাখা হয় এখানে এপিয়ারি, ঘোড়া যে জায়গায় রাখা হয় স্টেবল, কুকুর যে জায়গায় রাখা হয় কেন, এরকম আরো আছে, তোমরা আমি যখন ওই ওয়ান অর সাবজেক্ট লিস্ট পাবো তখন শিখবো। তাইলে আমাদের উত্তর হচ্ছে সি। আই উইশ ড্যাশ দ্য লাস্ট বিসিএস। আই উইশ মানে ইস, আমি যে গত বিসিএসটা পাস করতাম, এটা উইশ সেন্টেন্স থেকে আসছে। কন্ডিশনাল সেন্টেন্সের সাথে আমরা উইশ পড়াই। উইশ সেন্টেন্সের 3 রকমের ফর্মুলা, একটা হচ্ছে ফিউচার উইশ, ফিউচার উইশ, ফিউচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইশ প্লাস দ্যাট, পরের সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা বি ভার্ব হইলে ওয়ার, এটা প্লাস ভার্ব আর এটা ভার্ব প্লাস আইএনজি, এটা ফিউচার উইশ। প্রেজেন্ট উইশ হচ্ছে, মনে রাখবা ভালোভাবে শোনো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্বের প্লাস উইশ প্লাস দ্যাট দিলেও চলে, না দিলেও চলে, দ্যাট, পরের সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ডিড অথবা বি ভার্ব থাকলে ওয়ার হবে, WER। ইস, তুমি যদি আমার সাথে মিরপুরেই থাকতা, আই উইশ দ্যাট ইউ লিভড উইথ মি অ্যাট মিরপুর। ইস, আমি যদি পাখি হইতাম, আই উইশ আই ওয়ার এ বার্ড। ইস, আমি যদি মন্ত্রী হইতাম, আই উইশ আই ওয়ার এ মিনিস্টার। ইস, তুমি যদি ক্যাডার হইতা, আই উইশ ইউ ওয়ার এ ক্যাডার। বর্তমানের কথা হয়। ইস, আজকে যদি শুক্রবার হইতা, আজকে বৃহস্পতিবার, ইস ইস আই উইশ টুডে ওয়ার ফ্রাইডে। বর্তমানের কথা সবসময় অতীতের পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার হবে। আর পাস্ট উইশ, অতীতের আশা যদি করি, তাহলে সাবজেক্ট প্লাস উইশ প্লাস দ্যাট, এই সাবজেক্টের পরে ক্যানটা হবে কুড, ওই যে এই কুডটা, হ্যাভ দিয়া ভার্বের ভিপিপি, তবে উড আসবে না, উডটা পাস্ট পারফেক্ট দেওয়া হয়, হ্যাড দিয়া ডান। এটা অতীতের যদি আশা করি, এই দুইটা স্ট্রাকচারের বাইরে যাবে না। কিরকম? ইস, আমি যদি গত বিসিএসটাই পাস করতাম, ভালোভাবে শোনো, ইস, আমি যদি গত বিসিএসটা পাস করতাম, আই উইশ দ্যাট আই হ্যাড পাস্ট দ্য লাস্ট বিসিএস। আমি যদি গত বিসিএসটা পাস করতাম। এবার বলতেছি, ইস, আমি যদি গত বিসিএসটা পাস করতে পারতাম, একই কথা, আই উইশ দিস আই কুড হ্যাভ পাস দ্য লাস্ট বিসিএস। ইস, বাংলাদেশ দল যদি গত ম্যাচটা জিততো, উই উইশ বাংলাদেশ টিম হ্যাড ওয়ান দ্য লাস্ট ম্যাচ। ইস, বাংলাদেশ দল যদি গত ম্যাচটা জিততে পারতো, পারো হইলেই পারতো বললেই কুড হ্যাভ দিয়ে বলতে হবে। ইস, বাংলাদেশ আই উইশ বাংলাদেশ টিম কুড হ্যাভ ওয়ান দ্য লাস্ট ম্যাচ। আমার বোনটা যদি গতবারই বিসিএসটা পাস করে ফেলাইতো, আই উইশ মাই সিস্টার হ্যাড কোয়ালিফাইড দ্য লাস্ট বিসিএস। ইস, আমার বোনটা যদি গত বিসিএসটা পাস করতে পারতো, আই উইশ দ্যাট মাই সিস্টার কুড হ্যাভ কোয়ালিফাইড দ্য লাস্ট বিসিএস। অতএব পাস করতে বললে হ্যাড পাস্ট পারফেক্ট দিয়ে বানাতে হবে, পাস করতে পারতো বললে কুড হ্যাভ দিয়ে ভার্বে বিপিপি করতে হবে। তো যেহেতু উড এখানে ব্যাপার নাই, উড এখানে হবে না, এটা হ্যাড দিয়ে করা হয়, উত্তর হবে কুড হ্যাভ। এখানে পারতো বোঝাচ্ছে, আই উইশ দ্যাট আই কুড হ্যাভ কোয়ালিফাইড দ্য লাস্ট বিসিএস। আমরা যেদিন উইশ সেন্টেন্স পড়াবো, এই স্ট্রাকচারগুলো সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়ে উদাহরণ সহ, পাশাপাশি বিগত সালের প্রশ্ন আলোচনা করে, প্রত্যেকটা জিনিস পড়া থেকে বিগত সালের প্রশ্ন আলোচনা করা হবে। একদম এখানে পড়াবো, পাঁচ দিয়ে বিগত সালের প্রশ্ন উঠে থাকবে, পপ আপে উঠবে। তো এটা পড়াবো, এটা দিয়ে আগে কোন কোন সালে প্রশ্ন আসছে বিসিএস, এটা পড়াবো কোন কোন সালে প্রশ্ন আসছে বিসিএস, সব সাথে সাথে দেখা দেওয়া হবে। দেখবেন কত সুন্দর করে এখানে পড়ানো হয়। তো তখন এর বিস্তারিত সুন্দর করে পরে বুঝাবো। তাহলে এতটুকু বুঝাই, এখানে হবে কুড হ্যাভ কোয়ালিফাইড। উত্তর হচ্ছে বি। দ্য ওয়ার্ড অ্যাপাসিয়া মিনস, অ্যাপাসিয়া কথার অর্থ কি? লস অফ সাইট, লস অফ মেমোরি, লস অফ স্পিচ, লস অফ রিকগনাইজিং। দৃষ্টির হারানো, এটাকে বলে মায়োফিয়া, মায়োফিয়া, PHIA, মায়োফিয়া। মেমোরি হারানো, স্মৃতি নষ্ট হয়ে গেছে, এটা বলে অ্যামনেসিয়া, অ্যামনেসিয়া। স্পিচ হারানো, এটাকে বলা হয় অ্যাফাসিয়া। স্ট্রোক করছে, মুখের কথা নষ্ট হয়ে গেছে, আর কথা বলতে পারে না, কথাগুলো হারাই গেছে, কথাগুলো নষ্ট হয়ে গেছে, বাকশক্তি হারাই ফেলেছে, অ্যাপাসিয়া। হয়তো বুড়া হয়ে গেছে, এখন আর সে কারোর চিনে না, কোন দিনই দেখলেও বুঝে না, মানুষও চিনে না, এরকম অবস্থা অনেকের হয়ে যায়, আল্লাহ মাফ করুক। সেটাকে বলা হয় অ্যাগনোসিয়া, অ্যাগনোসিয়া।
এগুলো আমরা যখন ভোকাবুলারি পড়াবো খুব সুন্দর, অ্যানালজি পড়াবো তখন এগুলো খুব সুন্দর করে শিখবেন ইনশাল্লাহ। অ্যাপাসিয়া, যদি দৃষ্টি চোখে কম দেখে, আমার দাদুমা চোখে কম দেখে, শি ইজ সাফারিং ফ্রম মায়োপিয়া। এতটুকু একটা বাচ্চা, মাত্র 10 বছরের বাচ্চা মায়োপিয়ায় ভুগতেছে, মানে চোখে কম দেখে। আরটা হচ্ছে স্মৃতি হারায়, মনে থাকে না, স্মৃতিভ্রম হয়ে গেছে, অনেক কথা তার মনে থাকে না, বয়স হয়ে গেছে বা অন্য কোনো কারণে বা অ্যাক্সিডেন্ট কোনো কারণে, এটা বলে অ্যামনেসিয়া। আর যার কথাবার্তা নষ্ট হয়ে গেছে, কথা স্পিচ নষ্ট হয়ে গেছে, স্পিচ হারাই ফেলাইছে, অনেকটা হারাই ফেলাইছে বা পুরোপুরি হারাই ফেলাইছে, সেটাকে বলা হয় অ্যাপাসিয়া। কেউ যদি কাউকে চিনতে পারে না, স্মৃতি হারাই ফেলাইছে, মানে দেখে আর চিনতে পারে না, এটা তার ছেলে, বৃদ্ধ মহিলা এখন চিনে না, এটা যে তার মোবাইলটা ছিল এখন সেটা চিনে না, এটা হচ্ছে অ্যাগনোসিয়া। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি, অ্যাপাসিয়া, লস। অ্যাপাসিয়া হচ্ছে লস অফ স্পিচ। এবার আসো দেখি হুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স, আই ওয়াজ কনসিডারিং টু বাই দ্য হাউস। চুজ দ্য বাক্য, শুদ্ধ বাক্য বের করতে বলতেছে। মনে রাখবা কারেকশন, এগুলো আমি এখানে 4-5টা কারেকশন দিছি। এই ভালোভাবে শোনো, কারেকশন পরীক্ষায় 5 থেকে 6টা আসবেই, মেন 5টা থাকবেই পরীক্ষায়, মনে রাখবেন। ঘুরাই ফিরে 5টা কারেকশন থাকবে এগুলো, এই 20টা প্রশ্নের মধ্যে ঘুরাই ফিরে কারেকশন। আর এই কারেকশন করতে গিয়া ওই কম্পারিজন আসতে পারে, ওইটা আসতে পারে, ওইটা আসতে পারে, ওইগুলো মিলিয়ে ফেলে কারেকশন দিবে। আমরা সুন্দর করে সব চ্যাপ্টার পড়ানোর পরে কারেকশনটা পড়াই আল্লাহর মতে। আই ওয়াজ কনসিডারিং টু বাই দ্য হাউস, আমি বাড়িটা কেনার কথা ভাবছিলাম। আই ওয়াজ কনসিডারিং টু বাইং দ্য হাউস, টু বাই দ্য হাউস। আই ওয়াজ কনসিডারিং বাইং দ্য হাউস, আই ওয়াজ কনসিডারিং টু হ্যাভ বট দ্য হাউস। এটা পড়া না থাকলে পারবা না। এটা হচ্ছে ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। আমরা ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, অনেকে টিচাররা পড়ায় এক ভার্বের পরে যদি আরেক ভার্ব আসে সেটা আইনজি লাগতে হয়। এগুলি সব সস্তা বস্তা পচা কথা, এগুলি খুব সস্তা কথা। টিচাররা সাড়ে করে দেখবেন কি পরে পরে থেকে মনে রাখবেন, এক ভার্বের পরে একবার কি হবে আইনজি, এক ভার্বের পরে এক ভার্ব আসলে কি হবে আইনজি, এক ভার্বের পরে কি হবে আরেকবার। নো, কখনো না। লিস্ট মুখস্থ করতে হবে, লিস্ট মুখস্থ করতে হবে, লিস্ট লিস্ট মুখস্থ করতে হবে। কিছু কিছু ভার্ব আছে যেগুলো অন্য ভার্ব, এই ভার্বগুলোর পরে অন্য ভার্ব আসলে ইনফিনিটিভ হবে। কিছু কিছু ভার্ব আছে এই ভার্বগুলোর পরে অন্য ভার্ব আসলে, কিছু কিছু ভার্ব আছে এই ভার্বগুলোর পরে অন্য ভার্ব আসলে জিরান হবে। এগুলো মুখস্থ করতে হবে। কিছু কিছু ভার্ব আছে এই ভার্বগুলোর পরে অন্য টু প্লাস ভার্ব, আরেকটা ভার্ব আসলে টু প্লাস ভার্ব হতে পারে, আরেকটা ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি হতে পারে। অর্থেরও কোনো পরিবর্তন হবে না, সেম মিনিং। এটা একটা লিস্ট আছে, যেমন স্টার্ট, এরকম। কিছু কিছু ভার্ব আছে যাদের পরে যদি অন্য ভার্ব আসে, টু প্লাস ভার্ব আসতে পারে, ভার্ব প্লাস আইএনজি আসতে পারে। এরকম ভার্ব আছে দুনিয়াতে 3টা। যাক, আমি এদিকে যাচ্ছি না, এই 3টা ভার্ব নিয়ে কথা সামনে আছে। কিছু ভার্ব আছে যাদের পরে টু প্লাস, কিছু কিছু ভার্ব আছে যাদের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, যেমন অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাবাউট, কমপ্লিট, কনসেন্ট, ডিসকাস, এক্সপেক্ট, ফেল, ফরগেট, হেসিটেট, হোপ, ইট, লার্ন, মিনিট, মিন, হোয়াইট ওয়ার্ড। এগুলো হচ্ছে এই ভার্বগুলোর পরে আইএনজি হয়। কনসিডার হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বটার পরে অন্য ভার্ব আসলে আইএনজি হবে। আই ওয়াজ কনসিডারিং বাই, মনে হয় যে ভুল, আসলে ভুল না। আই ওয়াজ কনসিডারিং বাইং দ্য হাউস, আমি বাড়িটা কেনার কথা ভাবতেছিলাম। এই যে ভার্বগুলোর পরে জিরান বসে, ওই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ দিলে ভুল হবে। যেমন আই ডিসাইডেড টু গো, আমি সিদ্ধান্ত নিলাম যেতে, আই ডিসাইডেড গোয়িং বললে ভুল হবে। হি অ্যাডমিটেড স্টিলিং দ্য মানি, সে টাকাটা চুরির কথা স্বীকার করলো। হি অ্যাডমিটেড টু স্টিল মানি দিলে কথা অর্থ অন্যদিকে চলে যাবে, ওটা বলা যাবে না। যেটার পরে ভার্ব প্লাস আইএনজি, অ্যাডমিটেড স্টিলিং দ্য মানি বলতে হবে। অ্যাডমিটেড টু স্টিল দিলে ভুল হবে। হি এগ্রিড টু ওয়ার্ক উইথ আস, সে আমাদের সাথে কাজ করতে রাজি হলো। হি এগ্রিড ওয়ার্কিং উইথ আস বললে ভুল হবে। হি ডিসাইডেড টু গো, হি ডিসাইডেড গোয়িং বললে ভুল হবে। কিন্তু স্টার্ট হচ্ছে এমন একটা ভার্ব, বিগিন এমন একটা ভার্ব যেটা পরে আই স্টার্টেড টু স্টাডি, আই স্টার্টেড স্টাডিং, একই কথা, কোনো ভুল নাই। এই দুইটা এরকম কিছু ভার্ব আছে। তাহলে আমি আপনাদেরকে এগুলি লিস্ট দিব, এগুলো মুখস্থ করুন। এই 3টাও বলে দিব, লিস্ট দিব। ওই লিস্টের মধ্যে গিয়ে পাবেন যে কনসিডার আসছে, ভার্বের সাথে আইএনজি লাগাইতে হবে। এইটা হচ্ছে ওই লিস্টের কথা। আর ওই বস্তা বস্তা করতে পড়তে দেন না, এই ভার্বের পরে আরেক ভার্ব আসলে আইএনজি হয়, এগুলি সস্তা কথা, ওইগুলি দিয়ে কোনো কাজ হয় না। ওই স্কুলে 7-8 পড়ে ওই সমস্ত টিচার এগুলি বলে। এটা হচ্ছে উত্তর হচ্ছে সি। এবার হচ্ছে হোয়াট ডাজ দ্য রুট সোমা, প্রিফিক্স সাফিক্স রুট থাকবে। আমি এখানে প্রিফিক্সও দেই না, সাফিক্স একটা রুট দিছি। সোমা কথার অর্থ কি?
এটা পারবেন না আপনারা, জানা না থাকলে। সোমা কথাটা হচ্ছে বডি, এটা ল্যাটিন শব্দ সোমা। একটা কোম্পানি আছে সোমাটেক, এই যে আমাদের হেড অফিস হচ্ছে ওই যে প্রেস ক্লাবটার পিছের দিকে, দুর্নীতি দমনের এটা অফিসটা আছে না, ওইটার পাশ দিয়ে। সোমাটেক ওষুধ কোম্পানি, শরীরের টেকনোলজি আর কি। সোমা, সোমা মানি বডি। হ্যাঁ, অনেক সোমা দিয়ে অনেক শব্দ আপনারা পাবেন। সোমা মানি বডি, সোমা থাকলে এটার অর্থ হবে শরীর জাতীয় ব্যাপারে চলে আসবে। সোমা অর্থ হচ্ছে বডি, এখানে আর কিছু বলার নাই, এটাই শেষ। হুইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স? হুইচ ওয়ান ইজ এ কারেক্ট, এই যে আসছে ওইটা, হুইচ ওয়ান ইজ এ কারেক্ট, এই বাক্যটা কোনটা শুদ্ধ? একটু আগে বলেছিলাম তিনটা ভার্ব আছে যাদের পরে টু প্লাস ভার্ব কারেক্ট, ভার্ব প্লাস আইএনজি কারেক্ট। তিনটা ভার্ব আছে, এই তিনটা ভার্ব হচ্ছে একটা স্টপ, সরি এটা ভুল লেখা হয়েছে, স্টপ, রিমেম্বার, ফরগেট। ফরগেট, স্টপ, এটা ভুল, স্টপ, রিমেম্বার, ফরগেট, এই তিনটা ভার্বের পরে টু প্লাস ভার্ব কারেক্ট, ভার্ব প্লাস আইএনজি কারেক্ট, তবে অর্থ ভিন্ন হয়ে যাবে, ডিফারেন্ট। আগেরটার মতো একরকম থাকবে না, ডিফারেন্ট হয়ে যাবে। যেমন হি স্টপড স্মোকিং, আর হি স্টপড শেষ হয়ে গেছে, 22 চলে আসছে এগুলো, টু স্মোক। সে স্মোকিং থামাই দিল, হি স্টপ টু স্মোক, সে ধূমপান করতে থামলো। এখন বাক্য দুইটার অর্থ কি বলেন? মাইক খুলে বলেন তো দেখি দুইটার অর্থ কি? দুইটা দ্বারা কোনটা দ্বারা কি বোঝায়, কে বলতে পারবেন? আচ্ছা আমি বলে দিই, এটা অনেকেই পারে না, আবার অনেকে পারবে না। হি স্টপ স্মোকিং মানে সে ধূমপান থামাই দিল, আর খাইবে না সিগারেট। আর হি স্টপ, আমি বলছিলাম টু প্লাস ভার মানে উদ্দেশ্য প্রকাশ করে, একটু আগে বলে আসছি উদ্দেশ্য। সে ধূমপান করতে থামলো, সে ধূমপান করতে থামলো, তার মানে কি কোনো কাজ করতেছিল ওটা থামাইছে। দোষ বন্ধ কর, আর ভাল লাগে না, একটা সিগারেট খেয়ে লই। এই যে কোনো কাজ থামাইলো কি করতে? ধূমপান করতে। এই বন্ধ কর, কাজ বন্ধ কর, একটা সিগারেট খাই। কাজটা থামলো কি করতে? কোনো কাজ করতে থামলো কি করতে? ধূমপান করতে। এই গাড়ি ড্রাইভ করতেছিল, দোস্ত গাড়ি রাখ, একটা সিগারেট খাই। হি স্টপড টু স্মোক। এটা হচ্ছে ধূমপান করতে থামলো। আর হি স্টপড স্মোকিং, সে ধূমপানই ছেড়ে দিল, ভিন্ন অর্থ। ঠিক তো, মানে আই স্টপ রাইটিং হার, আই স্টপ টু রাইট হার, আই স্টপ টু রাইট হার আফটার হার ডিপার্চার, আফটার হার ডিপার্চার, আফটার ডিপার্চার, আই স্টপ টু রাইটিং হার আফটার ডিপার্চার। এবার এটা দিয়ে বোঝাই, ছোট্ট একটা বাক্য লিখি, আই রিমেম্বার্ড, আই রিমেম্বার্ড রাইটিং হার, ওইটা স্টপের মতো একটা বাক্য লিখলাম, আই রিমেম্বার্ড টু রাইট হার, টু রাইট হার। এখন দেখেন একটা রাইটিং, একটা টু রাইট। ভালোভাবে সবাই শোনেন আমি কি বলতেছি। আই রিমেম্বার্ড রাইটিং হার এর অর্থ হচ্ছে তারে যে আমি একবার একটা চিঠি লিখছিলাম, ওই ঘটনা আমার মনে পড়ছে। ও রে, তখন তো কলেজে পড়তাম, ওই মেয়ের তো একটা চিঠি লিখছিলাম জীবনে, একটা চিঠি ওরে লিখছিলাম আমি, এই ঘটনাটা আমার মনে পড়লো। আই রিমেম্বার্ড রাইটিং হার, ওই মেয়েটারে যে একটা চিঠি লিখেছিলাম এটা আমার মনে পড়লো। আর আই রিমেম্বার্ড টু রাইট হার, ও আমার মনে পড়লো তাকে লিখতে হবে, লিখতে মনে পড়লো, তাকে লিখতে মনে পড়লো। এটা টু রাইট মানে লিখতে, টু মানে তে, লিখতে মনে পড়লো, তার মানে তখন আমি লিখি নাই। ওহো, আরে তারে তো আমার চিঠি লিখতে হবে। আই রিমেম্বার টু রাইট হার, আমি তাকে লিখতে মনে করলাম, তাকে লিখতে আমার মনে হলো, আরে তারে তো লিখতে হবে, এখনো লিখি নাই। আর এটা হচ্ছে আই রিমেম্বার রাইটিং হার, তাকে আমার লেখাটা মনে পড়লো, তার একসময় লিখছিলাম। এখন আসেন দেখি, আই স্টপড রাইটিং হার আফটার হার ডিপার্চার। বাক্যের সব সময় বিসিএস এর কথা বলতেছি, বাক্যের ধরন, বাক্যের অন্তর্নিহিত অর্থ, এগুলোর উপর ভিত্তি করে চয়েস সিলেকশন করতে হয়। আই স্টপড রাইটিং হার আফটার হার ডিপার্চার, তার চলে যাওয়ার পরে আমি তাকে লেখা বন্ধ করে দিলাম। আই স্টপ টু রাইট হার, আমি থামলাম তাকে লিখতে। আর আই স্টপড টু রাইট হার, আই স্টপ রাইটিং হার,
রিমেম্বারের মতো। আমি থামাই দিলাম তার কাছে লিখা, তাকে আর লিখলাম না, তার চলে যাওয়ার পরে আমি আর তার চিঠি লিখি নাই। আর আমি থামলাম তাকে লিখতে, তার চলে যাওয়ার পরে আমি তাকে থামলাম লিখার জন্য, এটা কোনো অর্থপূর্ণ কথা হয় না। আর এখানে তো হার নাই, এটা কিছু হবে না, এটা একই কথা। আর টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয় না, তাহলে কি হবে? আই স্টপড রাইটিং হার আফটার ডিপার্চার। তাহলে তার চলে যাওয়ার পরে আমি তাকে লেখা বন্ধ করে দিলাম। তাহলে উত্তর হচ্ছে এ। উত্তর হচ্ছে এ। এবার আসেন দেখি, চুজ দ্য কারেক্ট লেটার পেয়ার অ্যানালজিয়াস টু দ্য মেইন পেয়ার। অ্যানালজি বিসির পরীক্ষা মাঝে মধ্যে আসে, প্রায় আসে, আর ব্যাংকের পরীক্ষা তো থাকবেই। এই দুইটা বাক্যের মধ্যে যত রকমের যে সাদৃশ্য আছে, এই সাদৃশ্যগুলো এখানে বের করতে হবে। আমরা আপনাকে অ্যানালজি পড়াবো। অ্যানালজি বিসিএস ব্যাংকের ক্লাসে খুব বড় করে পড়ানো হয়। অ্যানালজি 23 পদের হয়, 23 রকমের অ্যানালজি হয়, আর 7টা টিপস আছে। এরপরে কিছু অ্যানালজি প্র্যাকটিস করতে হবে, বিগত সালের প্রশ্ন আলোচনা করতে হবে। এই 23 পদের অ্যানালজি যখন আপনি সম্পর্কটা বুঝে যাবেন, এই 23 পদের মধ্যে কোনো না কোনো একটা, প্রতিটাতে এই 23 পদের কোনো না কোনো একটা সম্পর্ক থাকবে। যেমন হরিণ, হরিণের মাংস হচ্ছে ভেনিশন। যেমন গরুর মাংস হচ্ছে বিফ, গরুর মাংস হচ্ছে বিফ। মুরগির মাংস হচ্ছে চিকেন। হরিণের মাংস বা ভেড়ার মাংসকে বলা হয় ভেনিশন। সরি, হরিণের মাংস, দুম্বার মাংস ভেনিশন বলা হয়। তাহলে হরিণ, হরিণের মাংস। এখন আসে এই সম্পর্ক কোনটার মধ্যে আছে? এটা হরিণ, হরিণের মাংস। শিপ মানে ভেড়া, ভেড়ার মাংস হচ্ছে মাটন। যেমন খাসি, খাসির মাংসকে মাটন বলা হয়। এগুলো মিলবে না। ডাক, মেলার্ড রাজহংস, আর ডাক মানে হংস। স্ট্যাগ মানে পুরুষ হরিণ। অ্যান্টলার মানে হরিণের মাথার মধ্যে বিভিন্ন রকমের শাখা প্রশাখা শিং থাকে। অনেক হরিণের মাথায় বড় বড় শিং থাকে, এগুলোকে বলা হয় অ্যান্টলার। তাহলে এগুলো অর্থ যদি আপনি না জানেন তাহলে মনে হবে সবগুলি শুদ্ধ। এই জন্য ভোকাবুলারি জানতে হয়। ভোকাবুলারি টেস্ট করার সূক্ষ্মতম জায়গা হচ্ছে অ্যানালজি। অ্যানালজি কেন দেয়? ভোকাবুলারিটাকে সূক্ষ্মভাবে জানেন। দেখেন কত কিছু আসতেছে। হরিণ বলতে তো আমরা ডিয়ার চিনি। পুরুষ হরিণকে বলা হয় স্ট্যাগ, মহিলা হরিণকে বলা হয় ডো। আর ফন মানে হরিণের বাচ্চা। হরিণের বাচ্চারে বলে ফন, গরুর বাচ্চারে বলে কাফ, ঘোড়ার বাচ্চাকে বলে কাফ, মুরগির বাচ্চারে বলে চিকেন, তারপরে বিড়ালের বাচ্চারে বলে কিটেন, মানুষের বাচ্চারে বলে ইনফ্যান্ট। তারপরে আরো বাচ্চা আছে, ভুলে গেলাম অনেক। তাইলে হরিণের বাচ্চাকে বলা হয় ফন, ব্যাঙের বাচ্চাকে বলা হয় টুডলার, এরকম। তাইলে এটা হরিণ। দেখো কত অ্যানালজি কি শেখায়। দেখেন, হরিণ, পুরুষ হরিণ, মহিলা হরিণ, হরিণের বাচ্চা, হরিণের মাথার শিং, এটা আলাদা দিচ্ছে। রাজহংস, রাজহাঁস, মেলার্ড। শিপ হচ্ছে ভেড়া, তার মাংস হচ্ছে মাটন। আবার বেবি, বিই ভি ওয়াই, বেবি, বেবি না কিন্তু, বেবি হচ্ছে শিশু। বেবি এটা অর্থ হচ্ছে মহিলা হরিণের দল, এটাকে বলা হয় বেবি। এই শব্দটা এখানে আসে না, অন্যটা আছে। তাইলে আমাদের অ্যানালজি হচ্ছে হরিণ, হরিণের মাংস, একই রকমের সাথে হচ্ছে ভেড়া, ভেড়ার মাংস। তাহলে উত্তর হচ্ছে এ। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ নট কারেক্ট? সবাই মাইক খুলবেন, আমার এই কথাগুলো জবাব দিবেন। আই বট 4 fourths অফ ব্যানানা ফর 100 টাকা। এই বাক্যটার অর্থ কি? ষোলো 16 জোড়া। না, 4 fourths। মনে রাখবেন, আমরা অনেকেই হয়তো জানি না নিজেরা। আমি জানেন কিনা জানি না, তবে নিজকে নিজে প্রশ্ন করেন। হালি ইংরেজি 4, আমি 4 হালি, 4 fourths, 4 fourths। হালির কিন্তু ইংরেজদের কাছে কোনো শব্দ নাই, আমরা বাঙালিরা এটা বানিয়ে নিয়েছি। 4 fourths, এক হালির বলে 4। ডজন যেমন 4, যেমন বাচ্চাদের ইংলিশ ভার্সনের বই আছে না, ওইখানে অঙ্কের দিকে দেখেন 4 হালি কমলা, এরকম 4 হালি কলা, 2 হালি কলা, এরকম লেখা। 4, 4 মানে হালি। আই বট 4 fourths, অনেকে দেখে এটা ভুল মনে করবে। 4 fourths অফ ব্যানানাস ফর 100 টাকা। আমি 100 টাকা দিয়ে 4 হালি কলা কিনেছিলাম। এই বাক্যটা শুদ্ধ। অনেকে মনে করবে এটাও ভুল, 2 এর সাথে আবার এস লাগে নাকি। তারা দুইজন দুইজন করে আসলো, দুইজন দুইজন করে আসলো। দে কেম বাই টুস। ধানমন্ডি লেকে ছেলেমেয়েরা জোড়ায় জোড়ায় বসেছিল,
The boys and girls were sitting by জোড়ায় pairs. By pairs. তারা দুইজন করে বসেছিল। They were sitting by twos. ওই সব জায়গায় দেখা দুইজন করে বসে আছে। বলি না আমরা মজা করে বলি। They were sitting by twos. এটাও শুদ্ধ। Of the two boys, Kamal is taller. এটা শুদ্ধ না ভুল? এটা ভুল বুঝতে পারবে না যদি ওই জিনিসটা না পড়ে 9 জন না 9.999 বুঝতে পারবে না, এটা ভুল। কারণ মনে রাখবা যদি দেন ব্যবহার করা ছাড়া কম্পেয়ার করি কম্পারেটিভ তাহলে একটা দি লাগাইতে হয়। কম্পারেটিভ আগে কিন্তু দি হয় না, সুপারলেটিভের আগে দি হয়, কিন্তু কম্পারেটিভ আগে দি হবে যদি দেন না থাকে। যেমন মিনা দিনার সে লম্বা, মিনা ইজ টলার দেন দিনা। মিনা ইজ ভালোভাবে তাকে খেয়াল করো, মিনা ইজ টলার দেন দিনা। কিন্তু যদি বলি দুই বান্ধবীর মধ্যে দুইটা মেয়ের মধ্যে মিনা লম্বা, তাহলে অফ দা টু গার্লস মিনা ইজ, এখন আর টলার বলা যাবে না, দি লাগাইতে হবে। এটা না জানা থাকলে 99.99 পারবে না, এটা খুব ট্রিকি জিনিস। এই জায়গাটা দিয়ে দিতে হবে। দেখা মনে হয় যে এই বাক্যটা ভুল, দেখা মনে হয় এই বাক্যটা ভুল, আমি বানাইছি এরকম ভাবে, দেখা মনে হয় দেখাটা মনে হয় এটা তো ভুল। এটা খুব সুন্দর একটা বাক্য। There is a more of a dancer than of a singer in her. অনেক গায়ক আছে বাংলাদেশে এখন, নতুন শিল্পী, স্টেজে উঠলে মনে এমন ভাবে নাচতে থাকে মনে হচ্ছে গায়ক না, সে ডান্সার। There is a more of a dancer than of a singer in her. নাম দিয়ে বললাম না, তার মধ্যে, আরে তার গান শুনতে ভালো লাগে না, তার মধ্যে গানের ব্যাপারে সে নাচার ভাবই বেশি। There is a more of a dancer than of a singer in her. এটা শুদ্ধ বাক্য। কম্পারেটিভ চ্যাপ্টারটা যখন পড়বো তখন এটার উপর অনেক দুইটা কাজ আছে ছোট্ট ছোট্ট, তখন আপনি ভালো এটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন হি ইজ মোর গুড দ্যান ব্যাড, হি ইজ গুড, তো গুড থেকে তো বেটার হয় না, এখানে হবে হি ইজ মোর গুড দ্যান ব্যাড, শুদ্ধ বাক্য। এটা চাকরি পরীক্ষা 10-12 উপর আসছে এই বাক্য, গত 10-12 বছর। হি ইজ মোর গুড দ্যান ব্যাড এই বাক্যটা আসছে কারেকশনে, 10-12 বেশি দেখাইতে পারবো সব চাকরি পরীক্ষা মিলা। এই সরকারি, তারপরে মন্ত্রণালয়, অধিদপ্তর, প্রাইমারি, নিবন্ধন, এই সমস্ত মিলে বিসিএস তো আসি। আর মনে রাখবেন যেই জিনিস একবার বিসিএস আসে, ভালোভাবে শোনো, যেই জিনিস একটা একবার বিসিএস আসে অন্য সব চাকরি পরীক্ষার জন্য হটকিক হয়ে যায় কয়েক বছরের জন্য, ওগুলি চাকরি পরীক্ষা আসে। তাহলে ওই জায়গায় এই বাক্য আছে, ইজ মোর। আসলে গুণের থেকে তো বেটার হওয়ার কথা ছিল না, একই ব্যক্তি দুইটা গুণের মধ্যে তুলনা করলে তাহলে এক মোর দিয়ে করতে হয়, আর বেটার টেটার হিসেবে যাওয়া যাবে না। এটি একটা জিনিসের একটা সাবজেক্টের দুইটা গুণের মধ্যে তুলনা করলে সবসময় মোর দিয়ে করতে হয়। তাইলে এই ধরনের জিনিস একটু জটিল বাক্য এটা। তাইলে এই বাক্য ঠিক, এই বাক্য ঠিক, এই বাক্য ঠিক, এই জায়গাটা দি হবে, এইটা ভুল, উত্তর হচ্ছে সি ভুল। শেষ। আরেকটা বাক্য আছে, সেটা হচ্ছে 25। He is the only one of the delegates. এই যে তিনটা বাক্য দেখলাম, এটা নিয়ে আরেকটা মাঝখানে একটু ভাঙ্গাচোরা দেখাইছি, অর্ধেক আছে অর্ধেক নাই। এই তিনটা বাক্য চাকরি পরীক্ষা, এইটা ব্যাংকের পরীক্ষা 6 বার আসছে, অন্যান্য জায়গায় তো আসি, বিসিএস আসছে, তারপর অন্য চাকরি পরীক্ষা আসছে, তবে একটু জটিল পরীক্ষা আসে, এটা হালকা পরীক্ষাটা আসে না। হি ইজ আ সাবজেক্ট অফ এগ্রিমেন্টের ইয়া জিনিস। হি ইজ ওয়ান অফ দ্য ডেলিগেটস, সে ডেলিগেটদের একজন। এটা সাবজেক্ট অফ এগ্রিমেন্ট আমরা পড়াবো, তবে আপাতত শিখে রাখো। এই ডেলিগেটস এর জন্য কি হবে, সে হচ্ছে প্রতিনিধিদের একজন, যাদেরকে এই কনফারেন্সের জন্য, যে এই কনফারেন্সে অ্যাটেন্ড করছে, যারা, মনে রাখবা যদি বলতো শি ইজ ওয়ান অফ দা ডেলিগেটস হু ওয়ার চুজেন বলতে হইতো, হু ওয়ার চুজেন, হু অ্যাটেন্ডেড, লিখে ফেলাইছি, হু ওয়ার চুজেন টু অ্যাটেন্ড, তো দেওয়াই আছে। আচ্ছা, ভালোভাবে শোনো, হি ইজ ওয়ান অফ দ্য ডেলিগেট, সে ডেলিগেট, যত ডেলিগেট এই কনফারেন্সে অ্যাটেন্ড করছে সে হচ্ছে তাদের একজন। এই কনফারেন্সে এই পর্যন্ত যত প্রতিনিধি অ্যাটেন্ড করছে এই সম্মেলনে, সে হচ্ছে তাদের একজন। তাহলে এই ডেলিগেটস দ্বারা হুকে বোঝাচ্ছে, এই জন্য ডেলিগেটস
অ্যান্টিসিডেন্ট যদি প্লোরাল হয়, রিলেটিভ প্রনাউন প্লোরাল ধরতে হয়, তখন তার ভার হবে প্লোরাল, ওয়ার হয়েছে। কিন্তু যদি এই ওয়ান অফ দ্য আগে যদি দি অনলি থাকে, ওয়ান অফ দ্য দি অনলি, সে হচ্ছে ডেলিগেটদের মধ্যে একমাত্র ব্যক্তি। যত ডেলিগেট যাইতেছে, অ্যাটেন্ড করার কথা বলতেছে না, যত ডেলিগেট যাইতেছে তাদের মধ্যে সে হচ্ছে একমাত্র ব্যক্তি। মনে করো আমরা 5 জন লোক ইতালিতে পাঠাচ্ছে সরকার, এই ডেলিগেটদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে সে যে নাকি এই কনফারেন্স আগে অ্যাটেন্ড করছে, আর কেউ আগে অ্যাটেন্ড করে নাই, এই জন্য বলতে হবে দা অনলি ওয়ান। এই জায়গার ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট দ্বারা, এই হোটা দ্বারা আর ডেলিগেটদেরকে বোঝাবে না, যে অ্যাটেন্ড করছে সি কে বোঝাবে। আর যেহেতু সি সিঙ্গুলার, তাইলে এটা হবে ওয়াজ, ও ওয়াজ চুজেন। যেহেতু অনলি ওয়ান অফ দ্য ডেলিগেট, তাহলে তাকে বোঝাচ্ছে, এই জন্য হোটা দ্বারা তাকে বোঝাচ্ছে, এই জন্য হো সি যেহেতু সিঙ্গুলার, এটা হবে সিঙ্গুলার। আর যদি এটা না থাকতো তাইলে ডেলিগেট দ্বারা সবাইকেই বোঝাইতো, তাইলে হয়তো হো হইতো, হোর পরে প্লোরাল হইতো, এটা হইতো, এইটা হইতো তখন, কিন্তু এটা না। এখন এটা মনে রাখার কায়দা কি, আমি ব্যাখ্যা দিছি ক্লাসিকে, আমরা ভালোভাবে পড়াবো। তবে এখন মনে রাখার কায়দা হচ্ছে, যদি দি অনলি থাকে তাইলে হোটা হবে সিঙ্গুলার, তারপরে ভার্বটা হবে সিঙ্গুলার। আর যদি দি অনলি না থাকতো তাহলে হোটা হবে প্লোরাল, তারপরে ভার্বটা হইতো প্লোরাল, এটা নেওয়া লাগতো। আর দ্যাটটা এখানে কাজ করবে না। তাহলে এখানে দি অনলি যেহেতু আছে, হো দ্বারা শিকে বোঝাচ্ছে, আর সে যেহেতু একজন, ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে উত্তর হচ্ছে সি। এই হচ্ছে কথা। এখন সবাই তো আছে মোটামুটি, আমি সবার সাথে একটু মাইকগুলো খুলেন, আমরা 2 মিনিট কথা বলি, 2 মিনিট কথা বলে শেষ করি। আমরা কি বুঝতে পারছি আমাদের নিজেদের মাপটা অ্যাকচুয়ালি কোন জায়গায় উঠাইতে হবে? জি স্যার, বুঝতে পারছি। এবং ইনশাল্লাহ বাংলাদেশের সর্বপ্রথম কনফিডেন্স তো কাজ করছি, কনফিডেন্স তো পরে হয়েছে, কনফিডেন্সের পর সর্বপ্রথম বিশেষ কোচিং থেকে পড়াইছি, কিছু জানি এই কথা বলবো না, কিন্তু এই লাইনে সময় কাটাইছি এটা বলতে পারবো। কিছু জানি, কিছু পড়াইতে পারি, এই দাম্ভিক কথা বলি না, কিন্তু এই লাইনে বহু সময় কাটাইছি, জীবনটা দাড়ি চুল পাকাই ফেলাইছি এই লাইনে কাজ করতে করতে। আমি বেসিক্যালি একজন কস্ট অ্যাকাউন্টেন্ট, কিন্তু আমি আর কাজে কর্মে যাই না, আমার এগুলি ভালো লাগে। আমি একবার একটা কাজে গেছিলাম, আমার আত্মীয় স্বজন পছন্দ করে তুমি কস্ট অ্যাকাউন্টেন্ট হয়ে এই সমস্ত কোচিং এ কাজ করো, পরে জোর মোর কোম্পানি করে, আমি নাম বলবো না, একটা বড় বলে দিই, নাম বলতেছি না, বড় আইসক্রিম ফ্যাক্টরি, একটা বাংলাদেশের বিশাল আইসক্রিম ইন্ডাস্ট্রি, ওইখানের ওয়ান অফ দ্য সিনিয়র অ্যাকাউন্টস পদে, মানে যে বেতন অনেক ভালো ছিল, অনেক ভালো, অনেক 6 ডিজিট বেতন ছিল, অনেক ভালো ছিল। ঠেলা ঠেলা 15 দিনও যাইতে পারি নাই, 13-14 দিনের মধ্যে আইসা পড়ছি, বেতন ফালাই দিয়ে আইসা পড়ছি। ভাল লাগে না আমার, ওইগুলো ভালো লাগে না, এই আমার এটি ভালো লাগে। আর একটা লোকের বাঁচার জন্য অত বেশি টাকা লাগে না, আর আল্লাহ আমার এখানে যথেষ্ট দেয়, আল্লাহর রহমতে, আল্লাহ ভালো রাখছে অনেক। তো আমি এই কথাগুলো কেন বললাম, এক একজনের এক একটা নেশা, জীবনে এই কাজ করব কখনো ভাবি নাই, কিন্তু এই কাজই হয়ে গেল। যেটা বলতে চাচ্ছি, আমি আমার সময়টা এটার উপরে কাটাইছি, এতটুকু বলতে পারি। সুন্দর গুছানো, সুন্দর সুশৃঙ্খল একটা প্রোগ্রাম এখানে পাবেন। আমার এখানে যারা ক্লাস করে সে আইএলস হতে পারে, স্পোকেন হতে পারে, ব্যাংক হতে পারে, বিসিএস হতে পারে, চিলড্রেনদের প্রোগ্রাম, এমন কোনো জায়গায় নাই যেখানে আমার ম্যাটেরিয়াল সবচেয়ে সুন্দর গোছানো নয়। আইএলস এই মার্কেটে অনলাইনে আইএলস করায় 5,000 টাকা কেউ নিতে পারে না, 5-6 হাজার টাকা। বড় বড় প্রতিষ্ঠান, নাম বলবো না, আপনারা যেদের গেছিলেন, 5,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা আইএলস ঘোষণা হয়েছে অনলাইনে। আমি 15,000 টাকার 1 পয়সা কমে আইএলস করে না, আর ব্যক্তিগত ভাবে অনেক টাকা নিই। কারণ আমি 15,000 প্রথম 2-4 দিন কমে ভর্তি করেছিলাম, কি রে কমে ভর্তি আমার পোষাবে না, আমি যে ক্লাস দিয়ে এটা পোষাবে না। তো আমি বিসিএস 510 টাকায় পড়ায়, এমন টিচারও আছে, আমারই ছাত্র, 510 টাকায় পড়ায়, 1,000-1,500 টাকায় পড়ায়। তো আমার এখানে প্রত্যেকটা কোর্স ফি হাই, কারণ পরিষ্কার কথা বলে দেই, আমি যদি মেহনত করে পড়াইতে হয়, আমার কটা পয়সা পাইতে হইবে, আর একটু পয়সা না পাইলে আমি আপনাদের কাছে 2 দিন পরে ওই 1,000 টাকা করে যদি পড়াই, ওদের মতো 1200 টাকা করে যদি পড়াই, ওই পয়সাটা খাওয়ার 2-4 দিন পরে আপনাদের দূর দূর করা শুরু করে দিব। 36টা ক্লাস দিব বলছি, 36টা ক্লাসে শেষ করতে পারবো বলে আমার মনে হয় না। আমি আজ পর্যন্ত কারোর ব্যাচ লিমিটেড টাইমে শেষ করতে পারি নাই, 2, 4, 5, 10টা ক্লাস বাইরেই যায়, 5টা ক্লাস মিনিমাম বাড়ে,
কারণ অনেক কথা আছে ডাবল বলতে হয়, অনেক ক্লাস রিপিট করতে হয়, অনেক ক্লাস জ্বর হয়েছে, বৃষ্টি হয়েছে, ইন্টারনেট ছিল না, বাংলাদেশে অনলাইন এমন সমস্যা হয়ে গেছে, অনেক জায়গায় ইন্টারনেট আজকে ছিল না, স্যার ক্লাসটা আবার রিপিট করেন। এই জন্য ভিডিওর সিস্টেম করছি। তো যাই হোক, 36টা ক্লাসই ধরেন না কেন, খুব বেশির কথা। তারপরে মডেল টেস্ট আছে, মক টেস্ট, টেস্ট আছে, এগুলির পরীক্ষা টরীক্ষা নেওয়া, বহুত কিছু আছে। 36টা ক্লাস সুন্দর সুশৃঙ্খল গোছানো ভাবে পাবেন। আপনারা যদি দেখতে চান, আমি খুলে খুলে আমার সমস্ত ফাইল দেখাই দিই আপনাদেরকে, কিভাবে আমি ছাত্রদেরকে সুন্দর লেকচার শিট দিয়ে পড়াই। এটা কি ব্যাপার? ও এটা এরকম হইতেছে কেন? সব জিনিস আমার কি ব্যাপার, এটা যায় না কেন? ও সরি সরি সরি, you cannot minimize Zoom meeting. আচ্ছা ঠিক আছে, এখন এটা খুলতে অসুবিধা হবে। প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রত্যেকটা ফলোয়ারের সবার সামনে এগুলো খোলা উচিত না। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এরকম পাওয়ার পয়েন্টে আমার প্রেজেন্টেশনের জন্য আর আপনাদের জন্য লেকচার শিট হিসাবে সম্পূর্ণ জিনিস গোছানো, সম্পূর্ণ জিনিস 100 গোছানো। এটা হচ্ছে ব্যাংক কম্পিউটার, এই যে হচ্ছে বিসিএস, এই যে হচ্ছে অনলাইন, এই যে হচ্ছে বহুত কিছু এবারে যাবে সবকিছু। এই হচ্ছে লেকচার শিট, এই দেখেন সব গোছানো, প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে সব ক্লাস দিয়েছে, সব এক একটা ভিতরে আবার 2-3টা করে ফোল্ডার আছে প্রত্যেক। আবার আমার পড়ানোর জন্য পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন, সব সব জিনিস গোছানো গোছানো সুন্দর স্কুল পাবেন। এবং কোর্স ফি যেটা বলছি আমি গতদিন বলে দিছি, গতদিন কোর্স ফি বলছিলাম, গতদিন কি কোর্স ফি বলেছিলাম? না স্যার, গত ক্লাসে বলা হয়নি। কোর্স ফি বলছি তো, কাকে কাকে জানি বলছি, যারা যারা ভর্তি হয়েছে তাদের তো বলছি। কোর্স ফি আমাদের এখানে সুন্দর মতো 3 মাস পড়ানো হবে, শর্ট কোর্স নয় এটা। যারা শর্ট কোর্স করে 1-1.5 মাসে অল্প পয়সা দিয়ে খালি কোচিংটা শেষ করতে যাচ্ছেন, তারা শর্ট কোর্সে চলে যাবে। যারা ইংলিশটাকে মজবুত ভাবে সর্বদিক থেকে একটা কোর্স করবেন, আর কোনো কোর্স করতে হবে না চাকরির পরীক্ষার জন্য, সরকারি চাকরির পরীক্ষার জন্য, নন ক্যাডার অথবা পিএসসির ফার্স্ট ক্লাস পরীক্ষা, তারপরে মন্ত্রণালয়, অধিদপ্তর, বিসিএস 100% কভার করবে একটা কোর্স। 3 মাস সুন্দর মতো আমার সময় দিবেন। এবং 3 মাস আমি 36টা ক্লাসের কথা বলছি, 36 ক্লাস হবে না, পরীক্ষা টরীক্ষা মিলে আরেকটু সময় যাবে, তবে ক্লাস আমি 3 মাসে শেষ করবো ইনশাল্লাহ। টোটাল 3600 টাকা। যারা আগে এখানে ভর্তি হয়ে গেছেন, এখানে ভর্তি হওয়া স্টুডেন্টও বসে আছে, পরবর্তীতে আপনারা ওদের কাছে শুনতেও পারবেন। সবার জন্য 3600 টাকা দিতে হবে। আমার এখানে 3 থেকে 3.5 মাসের কোচিং, 3 মাসের কোচিং হবে, সমস্ত চাকরি পরীক্ষা কভার করবে। এই হচ্ছে কথা। যারা ক্লাস করবেন ইনশাল্লাহ আমি ক্লাসের ডেট দিয়ে দিব, আমার পেমেন্ট পাঠিয়ে দিবেন এই যে বিকাশ নাম্বারে। যারা এখানে বসে আছে, এখানে ভর্তি হওয়া ছাত্র আছে, এখানে বিকাশ নাম্বারে পাঠিয়ে দিবেন। আমরা ইনশাল্লাহ আপনাকে মেসেঞ্জারের মধ্যে দিয়ে দিব, অ্যাকনোলেজমেন্ট দিয়ে দিব, এত টাকা এই কোর্স ফি হিসাবে তোমার থেকে রিসিভ করলাম এই। আর শুধু তাই নয়, এখানে ক্লাস তো পাবেনই, লেকচার শিট, নোট, এগুলোর জন্য কোনো পয়সা দিতে হবে না, ভিডিও টিডিও সব পেয়ে যাবেন। এমনকি যদি আপনি ক্লাস রিপিট করতে চান অন্য ব্যাচের সাথে, তাও কোনো পয়সা দিতে হবে না। অন্য ব্যাচের সাথে আমি ওই ব্যাচের সাথে আরেকটা ব্যাচ আছে, আমি ক্লাসটা একটু খারাপ করছি, আমি ক্লাসটা একটু রিপিট করতে চাই, কোনো আপত্তি নেই, কোনো পয়সা দিতে হবে না। এই হচ্ছে টোটাল জিনিস। কারো কোনো কথা থাকলে আমাকে বলতে পারেন খোলামেলা। স্যার, ফুল পেমেন্টটা কি একবারে দিতে হবে? পরের কথা যেতে চাচ্ছিলাম, আপনি এখনই প্রশ্নটা আমাকে করে দিচ্ছেন, আমি বলে দিই। শোনেন, সবাইকে বলে দিই, 3600 টাকা 2 ভাগে দিবেন। প্রথমে দিবেন 2000, ঠিক 20 ডেজের মধ্যে দিবেন বাকি 1600। এই সুযোগ আছে। যারা সেমিনার করে, ওরিয়েন্টেশন করে, সবার জন্য একটা অফার থাকে। কেউ যদি বলে আমি এই 3600 টাকা একবার পে করে দিব, আগামী আজকে কি বার? বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 3 দিন সানডে, এই সানডের মধ্যে যদি কেউ একবারে পে করে দেয়, আমি তাকে 3000 টাকা দিব। আবারও বলি, সবার কাছে একটা অফার থাকে, আমি একটা অফার দিয়ে দিলাম। আপনি 3600 টাকা, যেহেতু এখন করোনার পিরিয়ড চলতেছে, আমরা ইজি করে রাখছি ছাত্রদের কাছে। ছাত্ররা বাবা মার থেকে পয়সা না চলে, নিজেরা টিউশন মিশন এখন নাই, হ্যাঁ, অনেকেরই এরকম সমস্যা, আবার অনেকের আল্লাহ তাআলা যথেষ্ট অর্ডার দিয়ে রাখছে। আমরা সবার কথাই বিবেচনা করতে হবে।
তো 3600 টাকা আপনি দুইবার দিবেন। প্রথমে দিবেন 2000 টাকা রবিবারের মধ্যে, আর সোমবার দিন ক্লাস শুরু হবে 16 তারিখ, বাকি 1600 টাকা দিবেন 20 দিন। 20 দিন আমরা 25 দিনও দিয়ে দিই, কারণ সে একটা বেতন পাওয়া পর্যন্ত তার টাইম দিতে হয়। আচ্ছা, আর কেউ যদি একবারে পে করে দেয়, আমি তাকে 3000 টাকা দিব, রবিবারের মধ্যে পেমেন্ট করতে হবে, 3 দিন সময় আছে সানডের মধ্যে। ক্লিয়ার? জি স্যার। আমি দুই দিকে সুযোগ দিলাম। আপনার একটু চাপ হয়, আপনি দুইবারে দেন, আর আপনি যদি সুযোগ নিতে চান তাহলে আপনি 600 টাকা কম দেন, 3000 টাকা একবারে দিয়ে দিবেন। সার্ভিস দুইজনের জন্য এক, সুযোগ সুবিধা তো এগুলিতে পার্থক্য করে। একটা শিক্ষক হিসেবে ওই সমস্ত জায়গায় কেউ পার্থক্য করে না। আর একটা কথা বলি, যখন মানুষ আমাদের স্টুডেন্ট, আমরা তো অনেক সুযোগ সুবিধা পাই, এটা পাই, ওইটা পাই, এইটা বহুত কিছু পাই। আর অনলাইনে তো মজা অনেক। অনলাইনের সুবিধা কি, আপনি এই মুহূর্তে স্যার আমার ওই শিটটা দিতে পারবেন, এই যে এক্ষুনি পাঠিয়ে দিতেছি। আর অফলাইনে কি, ও এটা তো এখন নাই, তোমার আমি করে রাখবো, তুমি আইসা ফটোকপি করে রাখবো, তুমি আইসা নিয়ে যাও। কিন্তু অনলাইনে অনেক সুবিধা, সাথে সাথে দেখ, সাথে সাথে পরীক্ষা, সাথে সাথে কুইজ, সাথে সাথে সবকিছু দেওয়া যায়। আর কোনো কথা? এই কথাটা শেষে বলতে চাচ্ছিলাম, কোন বোন যেন ভাই প্রশ্ন করলেন, এই জন্য আমি আগেই বলে দিলাম। জান, আর কোনো কথা? আর কারো কোনো কথা? আর কোনো কথা নাই নাকি? নাসরিন আপা, জহির ভাই, মুবাশশারা, জি স্যার, হারুন। আমি কেমন একটু জিজ্ঞেস করলাম আচ্ছা, পেমেন্টের কথা। নাসরিন, নাসরিন আপা আছে নাকি নাই? মুবাশশারা, 6 নাম্বারের 6 নাম্বারের অ্যান্সারটা একটু বললে ভালো হয়। আমি এটা শুনতে পাইনি, নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা, 6 নম্বরটা জানি কি ছিল, রাখেন। 6 নম্বরটা, 6 নম্বরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডি উত্তর হচ্ছে ডি। আচ্ছা স্যার, লিখছে। তাহলে কি আপনার অনুমতি দিলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সোমবার দিন রাত 9টা, সোমবার দিন রাত 9টা। ক্লিয়ার? জি স্যার। নেক্সট ক্লাস সোমবার দিন রাত 9টা। আপনারা যে যেভাবেই করেন রবিবারের মধ্যে এটা আমার কমপ্লিট করবেন, ঠিক আছে? রবিবারের মধ্যে কমপ্লিট করবেন। আমি সুন্দর মতো সোমবার দিন সন্ধ্যার মধ্যে আমি লিংক দিয়ে দিব। গোছানো সুন্দর সুশৃঙ্খল জিনিস পাবেন, অগোছালো কোনো জিনিস না। আমি কনফিডেন্সের একমাত্র টিচার ছিলাম যে ব্যাংক বিসিএস 2টা পড়তাম। আজ পর্যন্ত কোনো টিচার দাঁড়ায় না যে ব্যাংক বিসিএস 2টা পড়ায়, আমি দ্বারা পড়াইছি। আমি ইউসিসির একমাত্র টিচার ছিলাম যে ম্যাথ ইংলিশ 2টা পড়াইতাম। আইবি এর কোচিং নিতাম, আইবিএ বিবি এর কোচিং নিতাম ইউসিসিতে। 98 সাল থেকে, সেই 98 বা 97 থেকে আরম্ভ করে সেই 2004 পর্যন্ত পড়াই দিয়ে আসছি। ম্যাথ ইংলিশ আমার আব্দুল হালিম পাটের টিটু ছাড়তো না। আমি ম্যাথ ইংলিশ আইবি এর বিবি এর 2টা পড়াইতাম, খয়নিট গণিত পড়াইতাম। আর এইখানে আমি কনফিডেন্সে বিসিএস ব্যাংক 2টা নিতাম। আবার এখানেও আমি আমার এই টেবিলে বসে আমি কিন্তু ম্যাথ ইংলিশ 2টা পড়াই, বিসিএস এর খালি ম্যাথ পড়াই না, অনেক সবগুলি চাপ লেগে যায়। বিসি ব্যাংকের ম্যাথ কিন্তু ম্যাথ ইংলিশ 2টা কোচিং আমি এখান থেকে নেই, 2টা কোচিং এখান থেকে নেই, ম্যাথও চলে ইংলিশও চলে ব্যাংকের, আর বিসিএস এ শুধু আমি ইংলিশ পড়াই। তাইলে ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। অনুমতি দিলে বন্ধ করি। হ্যাঁ, আপনার রবিবারের মধ্যে সব ফাইনাল করবেন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। হারুন ভাই ঘুমাই গেল নাকি? 11:30টার উপরে বাজে, হইতে পারে। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।